আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন নিয়ে পড়ছিলাম। গত দুটা ক্লাস আমরা করেছি। আশা করছি আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইন খুব ভালোভাবে আম, বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং বাসায়ও প্র্যাকটিস করছেন। আর সুনির্দিষ্ট প্রতিকার আইন বাস্তবে যেরকম প্রয়োজন এটা আপনাদের কোর্ট প্র্যাকটিসে অনেক দরকার। পাশাপাশি তো রিটেন পরীক্ষার জন্য এখান থেকে একটা প্রশ্ন আপনারা আনসার করবেনই। তো ওই ক্ষেত্রে আমাদের মোটামুটি ছোট্ট একটা আইন। আমরা কালকে জটিল কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এর সামনের বিষয়গুলো তেমন একটা জটিল নয় আর কি, একদম ইজি। পরীক্ষায় পাস করার জন্য তেমন বেশি একটা ধারা লাগেও না। আপনারা যদি এখানে 5 ধারা, 8 ধারা, 9 ধারা, 12 ধারা, 21 ধারা, 21-এর ক, এরপরে 31, এরপরে 35, 39, 42, 44, 52 থেকে 57, এই কয়টা ধারা যদি আপনারা একটু দেখেন পরীক্ষার জন্য ওকে। এর বাইরে তেমন একটা লাগে না। তারপরেও আমরা কালকে আরো কিছু বিষয় দেখেছি, 23 ধারা দেখেছি। কোন কোন ব্যক্তিগুলো, কোন ব্যক্তিগুলো চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে। আমরা 24 ধারা দেখেছি কোন ব্যক্তি বা কারা চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না। ঠিক আছে, এখানেও 21 এবং 12 এবং 21-এর মতো। ওখানে বলতেছে যে হলো এরা ব্যক্তি ছাড়া কোন ক্ষেত্রে, আর এটা হলো ব্যক্তি। 12-তে 4, 21-এ 8, আর 24-এ 23-এ 8, 24-এ 4। ঠিক আছে, এরপরে আমরা গতকালকের ক্লাসে 23-24-এর পরে আমরা 27-28-ও দেখেছি কাদের বিরুদ্ধে চুক্তি সন্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, কাদের বিরুদ্ধে করা যায় না। ঠিক আছে, এখানেও আমরা 5 ধরনের ব্যক্তি দেখেছি এবং 3 ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে করা যায় না। আশা করছি গত ক্লাস নিয়ে আপনাদের তেমন একটা সমস্যা হওয়ার কথা না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কারো কি গত ক্লাসের কোনো সমস্যা নিয়ে কোনো প্রশ্ন আছে যে আমি এই বিষয়টা বুঝি নাই, বা কোনো পরামর্শ যদি থাকে কিভাবে পড়লে আপনারা আরো ভালো বুঝতে পারবেন, আপনাদের মানে পরামর্শ আমি নিতে পারি, অসুবিধা নাই। স্যার আমাদের হচ্ছে একটু বলি প্লিজ। আমাদের কিছু প্রশ্ন এখান থেকে যে ধারাগুলো শেষ করলাম সেই ধারার উপর কিছু প্রশ্ন দেখাবেন না? দেখাবো। আমরা আমরা একটু এটা শেষ করি। আমরা ক্লাস মনে করেন দ্বারাভিত্তিক বা আমরা যেভাবে গুরুত্বপূর্ণ বিষয় শুনেন, প্রশ্ন ঘুরি ফিরে প্রশ্ন ঘুরি ফিরে এখান থেকে আসবে। মানে এই বিভিন্ন ভাবে আসতে পারে, প্রবলেমেটিক আসতে পারে, লিখিত আসতে পারে। এখান থেকে একটা ইস্যু তুলে দিবে, বলবে যে একটা ঘটনা তুলে দিবে যে একটা বৃদ্ধ মহিলা ধরেন, তার একটা একমাত্র সম্পত্তি সে কি করলো, অমুকের কাছে সে বিক্রি করলো। পরবর্তীতে এখন উনি সম্পত্তি দিতে অস্বীকার করলো। বৃদ্ধ মহিলার একমাত্র সম্পদ হচ্ছে হলো তার এই বসত বাড়িটি। এই মুহূর্তে আদালত কি করবেন? এই টাইপের যদি প্রশ্ন কঠিন করে, এই টাইপের দুই একটা প্রবলেমেটিক আপনারা পাইতে পারেন। ঠিক আছে, এরপরে এখানে কোন ব্যক্তিদের ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে, কাদের বিরুদ্ধে করা যাবে না। তারপরে হচ্ছে হলো একবার চুক্তি যদি একটা গল্প তুলে দিল যে একবার মিস্টার করিম একটা চুক্তি বলবতের মামলা করে, হ্যাঁ, পরবর্তীতে মামলাটি খারিজ হয়। কিন্তু কিছুদিন পরে গিয়ে মিস্টার করিম আবার কি করলো, নতুন করে সে ক্ষতিপূরণের জন্য মামলা করলো। এই ক্ষেত্রে মামলাটার কি হবে? তো এই সিদ্ধান্ত কি হবে, আদালত কি করবেন বা সিদ্ধান্ত কি হবে, এই টাইপের প্রশ্ন আসবে ঘুরে ফিরে। এরপর হলো কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়, কোন ক্ষেত্রে করা যায় না। বিক্রয় চুক্তি আবার একটা প্রবলেম তুলে দিল অমুক তারিখে, ধরেন একটা 2005-এর আগের একটা ফ্যাক্ট তুলে দিল যে অমুক তারিখে কি করলো, মিস্টার রহিম করিমের কাছে একটা সম্পত্তি বিক্রয় করলো। তো বিক্রয় করার পরে উনি আদালতের কাছে মানে এখানে বিক্রি করতে অস্বীকার করলে, আদালতের দ্বারস্থ হলে পরবর্তীতে কি হবে। তখন আপনারা এটা কোন দিকের, এটাকে 2005-এর আগের গল্প না 2005-এর পরের গল্প, তো ওইটা বুঝে তখন আপনারা ব্যাখ্যা দিবেন যে বিক্রয় চুক্তি রেজিস্ট্রি হইতে হয়। এরপরে আসতে পারে হলো ইজারার বিষয় আছে, 27-এর কতে ইজারার একটা বিষয় আছে, কালকে হয়তো আমি এটা বলিনি।
যে ইজারা চুক্তি আসলে রেজিস্ট্রি হওয়া লাগে না, ঠিক আছে? ইজারা চুক্তি এমনিতে সমস্যা নাই। 27-এর ক এবং 21-এর ক এগুলো ওই 2005-এর দিকে অ্যাড হয়েছে, ইজারা চুক্তি রেজিস্ট্রি করা লাগে না। তো এই বিষয়গুলো ঘুরে ফিরে 8 এবং 9 ধারার মধ্যে পার্থক্য আসতে পারে। 8 এবং 9 ধারা কি, এরপরে আবার 8 ধারা থেকে একটা আপনার প্রবলেম তুলে দিতে পারে। 8 ধারা বলতে পারে যে মিস্টার করিম বা মিস্টার রহিমের জায়গা নিয়ে সমস্যা আছে। এনারা মানে একটা তারিখ দিয়ে দিল, এত তারিখ থেকে তাদের সমস্যাটা উদ্ঘাটন হয়েছে, পরে এতদিন পরে গিয়ে আদালতে মামলাটা দায়ের করলো। তো এখানে বিষয়গুলো দেখবে তামাদি আছে কিনা। আমরা জানি 8 ধারার ক্ষেত্রে 12 বছরের মধ্যে মামলাটা করতে হয়। তো এটা আপনারা দেখবেন, তামাদের বিষয়টা দেখে আপনারা আপনারা সিদ্ধান্তটা নিবেন, অর্থাৎ প্রবলেমটা সলভ করবেন, এই টাইপের হইতে পারে। আবার 9 ধারার ক্ষেত্রেও সেম একটা প্রবলেম তুলে দিতে পারে। মিস্টার রহিম করিমের মাঝে একটা জমি নিয়ে বিরোধ, তাকে বেআইনি ভাবে উচ্ছেদ করা হয়েছে, পরে মিস্টার উনি কি করলো, আদালতের দ্বারস্থ হলো এবং উনি মামলাটা অত তারিখে সমস্যা হয়েছে এতদিন পরে করলো। তারপর আপনারা দেখবেন এখানে তামাদি আছে কিনা। আপনারা জানেন 9 ধারার মামলা করতে হলে 6 মাসের মধ্যে করতে হয়। এখানে দেখতে হয়, এখানে আপনার হচ্ছে হলো দখল বেদখল দেখতে হয়। এরপরে হচ্ছে হলো এখানে সে আবার পুনরায় আবার শত দখল পুনরুদ্ধারের মামলা করতে চায়, এখন কি হবে? তখন আপনারা বলবেন যে অসুবিধা নাই, 9 ধারার মামলাতে হেরে গেলে আবার কি করতে পারে, সপ্তাহ দখল পুনরুদ্ধারের মামলা করা যায়, এখানে রেয়ার জুডিকাটায় বাড়িতে হবে না। কথা বোঝা গেছে কিনা? এরপরে আসতে পারে ধরেন কোন কোন ক্ষেত্রে চুক্তি আংশিক চুক্তি কার্যকর হইতে পারে, আংশিক চুক্তিও কার্যকর করা যাইতে পারে। তো আপনারা আংশিকের বিষয়গুলো লিখবেন, 14, 15, 13 এই বিষয়গুলো একটু লিখবেন। তারপরে হচ্ছে হলো আর কি আবার আসতে পারে, প্রবলেম দিতে পারে। মিস্টার রহিম মিস্টার করিমের মাঝে একটা চুক্তি হলো, তারা কি করলো, কিন্তু চুক্তিটা করার সময় মিস্টার রহিমের ওই জায়গাতে তার পরিপূর্ণ শর্ত ছিল না। পরবর্তীতে যখন সে শর্ত ফিরে পায়, সে অমুককে এটা দিতে অস্বীকার করে। তখন আপনি তো এখানে জানেনই, সে অস্বীকার করার সুযোগ নাই 18 ধারা অনুযায়ী। এরপরে 25 ধারা অনুযায়ী প্রশ্ন হয়, প্রবলেমেটিক হয়। মিস্টার করিম রহিম তার ভাইয়ের সম্পত্তি অন্য জায়গায় পট্টন দেয়, অথবা বিক্রয়ের জন্য চুক্তি করে, পরবর্তীতে বিক্রয় বলবৎ করার জন্য মামলা করে, অথচ তার জায়গাটার মধ্যে তার কোনো সত্যই নাই। তাইলে 25 ধারা অনুযায়ী বলবেন যে না, তার যখন সম্পত্তিও তার শর্ত না থাকলে সে বিক্রয় চুক্তিটা বলবতের জন্য মামলা করতে পারে না। আমি কি আমিরুল ভাই কথাগুলো কি বুঝতেছেন? অনেক টাইপের প্রশ্ন আসতে পারে। আপনি যদি ফ্যাক্ট বুঝেন, মানে আমার আমার কনসেপ্টটা কোথায়, আমি চাইতেছি যে আপনারা ভিতরের লজিক গল্পটা বুঝেন, আইনটা বুঝেন। যেভাবে প্রশ্ন করুক, আপনাকে আপনাকে প্রশ্ন করতে পারে মিস্টার সাকিবুল হাসানের সাথে কলকাতা নাইট রাইডার্স এর সাথে খেলার একটা চুক্তি হয়, কিন্তু পরবর্তীতে সে খেলতে অস্বীকার করে। এই মুহূর্তে আপনার প্রতিকারটা কি? আপনার কাছে আসলো, যুক্তি সহ আইন অনুযায়ী ব্যাখ্যা দিন, ঠিক আছে? তখন আপনি বলবেন যে ওই যে বললাম না, জটিল সূক্ষ্ম এবং ব্যক্তিগত গুণাবলীর বিষয়টা আপনারা 2 নম্বর ব্যাখ্যা দিবেন 21-2 অনুযায়ী, কারণ এখানে চুক্তিটি স্পেসিফিক পারফরমেন্স করার জন্য আদালত নির্দেশ দিবেন না। কেন দিবেন না? এটা ব্যক্তিগত গুণাবলীর বিষয়ে আদালত হস্তক্ষেপ করে না। তবে হ্যাঁ, আদালত এটা করতে পারবে যেন সাকিবুল হাসান সে অন্য কোথাও যেন খেলতে না পারে। নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা আপনি চাইতে পারেন 57 ধারা অনুযায়ী। আপনার প্রত্যেকটা এখানকার প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী, অর্থাৎ 12 ধারার যে আমরা বললাম ট্রাস্টি, মানদণ্ড, পর্যাপ্ত, ক্ষতিপূরণ, প্রত্যেকটা পয়েন্ট। 21 ধারার আমরা 8টা পয়েন্ট বললাম, পর্য নিপ্রল অতিবি, ঠিক আছে? এরপরে আমরা 23 ধারার আমরা 8টা পয়েন্ট বললাম ব্যক্তিদেরকে চিনার জন্য। কি বললাম কালকে? পিআরআইটি, হ্যাঁ, পার্টি, তারপরে হলো রিপ্রেজেন্টেটিভ, ইন্টারেস্ট, তারপরে হলো টি দিয়ে টেনেন, তারপরে রিভার্সনার, রিমাইন্ডার ম্যান, তারপরে হলো কোম্পানি, গঠিত কোম্পানি, এগুলো দিয়ে প্রত্যেকটা আপনার ব্যক্তিদের দিয়ে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আপনাকে প্রবলেম বানাইতে পারে, প্রশ্ন দিতে পারে। এটা কোনো ব্যাপারে না। তবে আপনার কাজ হচ্ছে আপনি পয়েন্টগুলো বুঝা, পয়েন্টগুলো মনে রাখা, আইনটা একটু ভালোভাবে বুঝা। তাইলে দেখবেন যেভাবে প্রশ্ন আসুক
আপনি আনসার করতে পারবেন। ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই আসবে। ঠিক আছে? আমি কি বুঝাইতে পারতেছি? কথা বুঝতেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কিন্তু যে আমরা যে গল্পগুলো মনে রাখলাম সেগুলো খাতায় প্রেজেন্টেশনের একটা বিষয় থাকে, সেই খাতাগুলো একটু আমি কিভাবে লিখলাম, কিছু প্রশ্ন দিলে আমরা হয়তো অ্যান্সার করে খাতাগুলো দিলাম, আপনি একটু মূল্যায়ন করে দেখলেন ঠিক আমরা কি শুরু না। করব তো ভাই, আমরা শুরু করব। আমরা তো মাত্র আপনাদের সাথে আমার 2 দিনের সম্পর্ক। আমরা চাইবো যে আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 5টা পরীক্ষা দেন, যে কিভাবে প্রশ্ন আসতে পারে, কত ভাবে প্রশ্ন আসতে পারে। আপনারা 5টা পরীক্ষা দিলে আর প্রশ্ন থাকবে না, অন্তত 20টা প্রশ্ন আপনারা আনসার করে ফেলতে পারবেন। ঠিক আছে? আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রশ্ন বানিয়ে দিব, আপনারা পরীক্ষা দিবেন, খাতা আমাকে পাঠাবেন পিডিএফ করে, আমি মূল্যায়ন করে আপনাদেরকে দিব যে আপনাদের এই জায়গাগুলোতে একটু সংশোধন হলো, এটা করা যাবে। মাত্র 2 দিনের সম্পর্ক আপনাদের সাথে আমার, মাত্র শুরু করেছি। ঠিক আছে? আহ, আমি তো সেটাই চাইবো, পরীক্ষা তো নিবই। আর আহ, আমরা চাইলে আমরা প্রতিদিনই পরীক্ষা আপনারা দিতে পারেন। আমরা যে ক্লাসটা সকালে করব, রাতে আপনারা পরীক্ষা দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন। আমি সকালে আপনাদের খাতা নিয়ে কথা বলবো, আপনারা কেমন আনসার করেছেন এগুলো নিয়ে কথা বলবো। চাইলে এটা করতে পারেন, আমি প্রতিদিনই আপনাদের পরীক্ষা নিতে পারি। যে ক্লাসটা হবে ওই ক্লাসের উপরে, অর্থাৎ যে ক্লাস হবে এর প্রিভিয়াস ক্লাসের উপর ডিপেন্ড করে পরীক্ষা নেওয়ার সুযোগ আছে। আপনারা সিদ্ধান্ত নেন। এখন আপনাদের ইয়ের উপর, কনসেন্ট্রেশনের উপর আমি সামনের দিকে এগোবো। কথা বুঝেন না ব্যাপারটা? জি স্যার, জি স্যার। আমি চাচ্ছিলাম তো আমি বিষয়টা জানি, কিন্তু আমি কতটুকু উপস্থাপন করলাম বা কিভাবে করলাম সঠিক আছে কিনা, জি জি এই জি, বিষয়টা। লিখতে গেলে অনেক বিষয়ে একটু ব্যাপার আছে, বা আপনি যখন নিজে জানবেন না যে কি প্রশ্ন আসবে, ওইটা যখন আপনি পরীক্ষায় লিখতে যাবেন তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে আপনার জন্য। আশা করছি আপনারা, আমি যে লজিকে আছি, যেভাবে আপনাদেরকে পড়াইতেছি, আপনারা যেভাবে প্রশ্ন আসুক আপনারা একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো, আপনারা প্রথমেই আহ, আইনের নামটা লিখলেন। দি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর ধারা এতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এটা লিখলেন। এটা লিখার পরে আপনারা মূল যে কাহিনীটা আপনাদেরকে চেয়েছে সেটা লিখলেন। লিখার পরে আপনার হাতে সময় আছে, আপনি একটা উদাহরণ দিলেন। এরপরে আপনি আরো ভালো এক্সপার্ট, আপনি একটা নজির দিলেন, ডিএলআর একটা কেস রেফারেন্স দিলেন। এরপরে তো সংশ্লিষ্ট আপনি ধারা তো দিলেনই, উদাহরণ দিলেন, কেস রেফারেন্স দিলেন, বিষয়টা আপনার মতে করে আপনি ব্যাখ্যা করলেন। ঠিক আছে? ভালো আনসার হয়ে যাবে, সমস্যা নাই এগুলো। তো আপনাদের উচিত আহ, বিশেষ বিশেষ জায়গাগুলো থেকে দুই একটা, 2, 4, 5টা কেস রেফারেন্স মনে রাখলে অসুবিধা কোথায়? আপনি 10টা কেস রেফারেন্স প্রয়োজনে আমরা রেডি করে দিব সুনির্দিষ্ট প্রতিকার আইনের জন্য, আর দরকার নাই। অথবা 5টা কেস রেফারেন্স, এগুলো একটু দেখেন, কমন পড়লে দিলেন, না দিলে দিলেন না। কেস রেফারেন্স দিলে আমি গত ক্লাসেও বলেছি, আপনি টপ 100-এর মধ্যে চলে আসবেন। অর্থাৎ এতগুলো স্টুডেন্টের মধ্যে আপনি কেস রেফারেন্স দিয়েছেন মানে আপনি টপ 100-এর মধ্যে চলে আসছেন। আর আপনি কেস রেফারেন্স না দিয়ে উদাহরণ দিলে আপনি টপ 1000-এ আসবেন। বুঝেন নাই? আর উদাহরণ না দিয়ে যদি প্রাসঙ্গিক ধারা দিয়ে লিখেন, আপনি টপ 2000-এর মধ্যে থাকবেন। আর আপনি ধারাও দিতে পারলেন না, বাট আপনি গল্পটা বুঝেন, আইন মানে আপনি আইডিয়া আছে, ওটার হইলে আপনি টপ 3000 বা 3000 প্লাসে থাকবেন। একদমই যে নাম্বার কম দিবে তা না, মানে আপনার বেসিস করে নাম্বার গুলো আসবে আর কি। এরপরে আপনার স্পেলিং এর বিষয় আছে, খাতায় আপনার লিখা সুন্দরের একটা বিষয় থাকে। আপনার খাতাটা আপনার লিখা সুন্দরের একটা বিষয় আছে, কেমন লিখেছেন, খাতার ধরন বা সব মিলাই ভাষাগত বিষয় আছে, ভুল ত্রুটির বিষয় আছে, মানে বানান ভুলের বিষয় আছে, এগুলো অনেক কিছু বিশ্লেষণ করে একজন এক্সামিনার খাতা মূল্যায়ন করে। আশা করছি এত এত হেজিটেশন নেওয়ার কিছু নাই। আপনারা যেভাবে পড়ছেন পাশ করে ফেলবেন, সমস্যা নাই, টেনশন নিয়েন না। আপনাদের প্রস্তুতিটা কঠিন ভাবে রাখেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমরা তো চেষ্টা করছি বিষয়গুলো ইজি করে দেওয়ার জন্য চেষ্টা করছি। আমার মনে হয় আমরা এই যে কালকে 29 ধারা পর্যন্ত আলোচনা করছি, এই 29 ধারায় আপনাদের আমার মনে হয় কোথাও সমস্যা থাকার কথা না। আপনারা সব বিষয়গুলো লিখতে পারবেন। সেটা 23 ধারা আসুক আর 24 আসুক, 28 আসুক আর 29 আসুক, সব ধারা নিয়েই বললে আপনারা লিখতে পারবেন আশা করছি। ঠিক আছে? এখন আমরা দেখি
দলিল সংশোধন খুবই খুবই গুরুত্বপূর্ণ। দলিল সংশোধনের বিষয় নিয়ে যদি আপনার প্রশ্ন আসে, তাহলে আপনারা কি করবেন? আপনারা 31 থেকে অন্তত 34 পর্যন্ত এই বর্ডার লাইনটাই হচ্ছে হলো দলিল সংশোধনের বিষয় নিয়ে কথা বলেছে। এবং দলিল সংশোধন কেন হবে, এখানে 3টা কারণ রয়েছে। এই কারণগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই কারণগুলো ছাড়া আপনি আনসার করতে পারবেন না, কোনোভাবে আনসার করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। এখানে এই কারণগুলো আপনাকে জানতে হবে। সেই কারণগুলো কি আমরা মনে রাখার জন্য তাহলে একটু কষ্ট করে খাতা কলম নেন। আমরা যাই বলি কিছু লিখলে আপনাদের লিখাটাও হবে, আর আপনাদের টেকনিকটাও ধরতে পারবেন। কি ক্লাস করেছেন এটাও ক্লাস শেষে একটু রেজাল্ট পাবেন। আমি বলে গেলাম, আপনি মনে রাখতে পারলেন না, সেটা হয় না। আবার ওই যে আমি রেকর্ড দিলাম আপনি শুনবেন, ভাই সেই সময়টাও নাই। এগুলো বলি আর কি আমরা। ওইরকম সময় থাকলে আমরা ইউটিউবে অনেক ক্লাস আছে, বিভিন্ন ইয়া আছে, এগুলোই করতে পারতাম। বাট আমরা আসলে এত এত কনসেন্ট্রেশন দেওয়ার মতো সুযোগ নাই। ঠিক আছে, তো একটু খাতা কলম নেন আপনারা সবাই। ধারা 31, দলিল সংশোধন। এরপর লিখবেন 3টি কারণে আদালত দলিল সংশোধনের আদেশ দিতে পারে। এরপর লেখেন এখানে মনে রাখার কৌশল। FM। শাহরিয়ার ভাই কি অবস্থা? আছি, ভালো আছি। লিখেন কেমন, আপনি লিখে যারা লিখতে পারে না ওনাদেরকে সহযোগিতা করেন কেমন, গ্রুপে দিয়ে দিন। তাহলে আমরা লিখেছি ধারা 31 দলিল সংশোধন, আমরা জানি এগুলো, তারপরও আমরা লিখাইতেছি। এরপরে বললাম যে 3টি কারণে আদালত কি করতে পারে, দলিল সংশোধনের আদেশ দিতে পারে। এরপরে বললাম মনে রাখার কৌশল, কি লিখবো? FM। এবার আমরা ব্যাখ্যা করি। 1 নম্বরে আমরা লিখি কোন পক্ষের প্রতারণার কারণে ভুল হলে, প্রতারণার কারণে ভুল হলে, তাহলে নিশ্চয়ই এখানে আমরা F সমান সমান ফ্রড লিখবো। ফ্রড, প্রতারণার কারণে ভুল হলে, FRAUD। আপনাদের লোক সংখ্যা বাড়ে না কেন? আরো না আছে এখানে, এরা কোথায়? আমরা পারদুলি করতাম, আমাদের এখানে পারদুলি প্র্যাকটিস করি, আর ওরূপে অনেক আছে, ওরা আসে না। বুঝছি, ওনারা ওনারা পাশ করে ফেলবে, বুঝতে পারছি। না, আপনাদের আপনাদের ইয়া ঠিক আছে, লজিক ঠিক আছে। এভাবে একটু কষ্ট করলে কয়টা দিনে তো 1-2 মাস কষ্ট করেন না ভাই, আইডেন্টিটি চেঞ্জ হবে। সবসময় তো আর পরিশ্রম করবেন না। আসলে প্র্যাকটিস এক জিনিস, পাশ করা আরেক জিনিস। প্র্যাকটিসে এত মুখস্থ লাগে না সব বিষয়, শুধু এখন পাশ করার জন্য একটু কষ্ট করতে হবে আর কি, কিছু করার নাই। এখন পড়তে হবে, এখন প্রতিদিনই আপনাদেরকে 7 সাবজেক্ট পৃষ্ঠা উল্টাইতে হবে। এক সাবজেক্ট পড়ে আপনি পাশ করবেন না। আপনি শুধু সুদৃষ্টি প্রতিকার আইন পড়ে পাশ করবেন না, আপনাকে সকল সাবজেক্ট রিভিশন করতে হবে। এরপরে হলো স্পেসিফিক কিছু জিনিস আপনি মুখস্থ করবেন, বাট বাকি কিছু আদার সাবজেক্ট গুলো আপনাকে রিভিশন করতে হবে। একটু হলো মানে পাতা উল্টাইতে হবে। তাহলে আপনারা FM লিখেছেন, F দিয়ে বলেছি যে 1 নম্বরে লিখেছেন কোন পক্ষের প্রতারণার কারণে ভুল হলে, তাইলে আমরা F সমান সমান ফ্রড, এটা আমরা বুঝে গেলাম। এরপরে 2 নম্বরে আমরা লিখবো উভয় পক্ষের
উভয় পক্ষের এম দিয়ে উভয় পক্ষের ভুল হলে আবার এম সমান সমান মিউচুয়াল মিউচুয়াল লিখছেন না, MUTUAL নাকি, মানে উভয় পারস্পরিক, মানে পারস্পরিক বা উভয়মুখী বা যৌথ ভুল হলে আর কি, মানে দুজনেরই ভুল আছে, উভয় পক্ষের ভুল হলে এটাকে আপনারা এম দিয়ে লিখতে পারেন, যে মিউচুয়াল লিখতে পারেন। এরপরে হলো লাস্টে হলো পক্ষদ্বয়ের সত্যিকার মনোভাব ভুলভাবে লিপিবদ্ধ করা হলে, পক্ষদ্বয়ের সত্যিকারের মনোভাব ভুলভাবে লিপিবদ্ধ করা হলে। এখন এম দিয়ে আপনারা মনোভাবে লিখেন, এটাকে ইংলিশের দিকে যাইয়েন না, জাস্ট মনে রাখার জন্য এম সমান সমান মনে করেন এম দিয়ে মনোভাব, এইটুকু লেখেন উভয় পক্ষেরই। তো আমাদের দরকার হচ্ছে মনে রাখা। আমাদের এখানে এখানে আমরা সায়েন্স খুঁজতে গেলে সমস্যা আছে। আমাদের দরকার পরীক্ষার হলে আমার 3টে শব্দ দরকার, এই 3টে শব্দ দিয়ে আমি অন্তত দলিল সংশোধনের কারণ লিখতে পারবো। এফ দিয়ে ফ্রড, এম দিয়ে মিউচুয়াল মিস্টেক বা মিস্টেক যেটাই বলেন, আর পক্ষদের সত্যিকারী মনোভাব, এম দিয়ে মনোভাব ভুলভাবে লিপিবদ্ধ করা হলে। তাহলে 3 নম্বরে হলো পক্ষদ্বয়ের সত্যিকার মনোভাব ভুলভাবে লিপিবদ্ধ করা হলে। আশা করছি আপনারা কিছুটা মনে রাখতে পারবেন। এরপরে আপনারা যদি আরো ভালোভাবে লিখতে গেলে আপনারা এই যে প্রথমে প্রতারণার কারণে ভুল হলে প্রতারণার একটা উদাহরণ দিয়ে দিবেন, যে রহিম করিমের কাছে জমি বন্ধক রাখতে চায়, কিন্তু করিম প্রতারণা করে দলিলটি বিক্রয় দলিল হিসেবে তৈরি করে এবং রহিমকে না জানিয়ে স্বাক্ষর করায়। তাহলে রহিম প্রতারণার কারণে ভুল করেছে, দলিলটি তার জন্য ক্ষতিকর, তাই সে 31 ধারা অনুযায়ী দলিলটি সংশোধন করতে মামলা করতে পারবে। বুঝছেন না ভাই? প্রতারণা একটা উদাহরণ দিয়ে দিলেন, হয়ে গেল। এবার হলো যে মিউচুয়াল মিস্টেক যেটা বললাম, উভয় পক্ষের ভুল, এটার জন্য আপনি কি করতে পারেন, যে রহিম করিম একটি জমি বিক্রয়ের জন্য চুক্তি করে, যেখানে জমির পরিমাণ 10 কাঠা হওয়া উচিত ছিল। কয় কাঠা হওয়া উচিত ছিল? 10 কাঠা হওয়া উচিত ছিল, কিন্তু উভয়ের ভুলে দলিলে 1 কাঠা লিখা হয়। এখানে কি হবে? এখানে উভয় পক্ষের ভুল, প্রকৃত ইচ্ছা ভিন্ন ছিল। তাহলে উদাহরণ দিয়ে দিলে, এটা হলো মিউচুয়াল যে মিস্টেক যেটা বললাম, উভয় পক্ষের ভুল। এরপরে 3 নম্বরের জন্য আপনারা উদাহরণ দিতে পারেন, প্রত্যেকটা লাইনের জন্য আপনারা উদাহরণ দিতে পারেন। বলতে পারেন যে দুই পক্ষ চুক্তি করে যে ক্রেতা 5 বছরের মধ্যে মূল্য পরিশোধ করবে, কিন্তু দলিল লিখার সময় ভুলবশত 2 বছর লিখা হয়। তাইলে পক্ষদ্বয়ের সত্যিকারী মনোভাব ভুলভাবে এখানে লিপিবদ্ধ হয়েছে। তাহলে দুই পক্ষ চুক্তি করে যে 5 বছরের মধ্যে ক্রেতা মূল্য পরিশোধ করবে, কিন্তু দলিল লিখার সময় ভুলবশত 2 বছর লেখা হয়। এই হলো এই বিষয়গুলোর জন্য আপনারা চাইলে এভাবে সুন্দর করে উদাহরণ দিয়ে আপনাদের নাম্বার বেসিসে লিখতে পারেন। এটা কয় নাম্বার আপনি পাবেন এটা লিখলে, এটার উপরও একটু ডিপেন্ড করবেন, তাইলে হয়ে যাবে। এখন আমরা এখানে এই দলিল সংশোধনের ক্ষেত্রে কিছু আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা 3টে বিষয় মনে রাখতে পারবো তো ভাই? কে পারবেন একটু বলেন, বলেন এটা আপনার এক্সপ্লেন করেন। আমি যে টেকনিকটা দিয়েছি এটা এক্সপ্লেন করেন।
পারস্পরিক ভুল করলে আর পক্ষদার প্রকৃত মনোভাব যদি শান্তভাবে উপস্থাপন হয়, আচ্ছা তাহলে তোমরা কম্পিটিশনে আবেদন করতে পারবে। আচ্ছা, তাইলে এই যে FM ফ্রড, মনে থাকবে না ভাই? এফ দিয়ে ফ্রড, এম দিয়ে ওই যে মিউচুয়াল মিস্টেক, আর এম দিয়ে মনোভাব, এই তিনটা শব্দ কি মনে রাখা সম্ভব কিনা বলেন? হ্যাঁ, সবাই একবার মানে এই তিনটা শব্দ বলেন। এখানে স্যার আপনি অপশন দিয়ে তিনটা শব্দ আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। 31 ধারায় তিনটি কারণে দলিল সংশোধনের সুযোগ রয়েছে। FM দিয়ে যদি আমরা মনে রাখি, প্রথম ফ্রড, কোন পক্ষের প্রতারণার কারণে ভুল হলে দলিল সংশোধন চাওয়া যায়। এরপরে বলা হচ্ছে মিউচুয়াল মিস্টেক, উভয় পক্ষের ভুল হলে সেই ক্ষেত্রে দলিল সংশোধন চাওয়া যায়। আর আরেকটা এম দিয়ে আমরা বলবো মনোভাব, আর উভয় পক্ষের মনোভাব যদি ভুলভাবে লিপিবদ্ধ হলে উপস্থাপন করা হয় তাহলে দলিল সংশোধন করা যায়। এবং তিনটি কারণকে আমরা সংক্ষিপ্ত মনে রাখবো FM দিয়ে। রাইট, হ্যাঁ, এইটাই এখানেকার এই আপনার দলিলের বিষয়ে আপনার তিন শব্দ আসতেই হবে এনিহাউ, সারাদিন পড়ে লাভ নাই, এটা লাগবে। এগুলো না না হইলে আপনাকে নাম্বার দিবে না। তো এই দলিল সংশোধনের জন্য কত বছরের মধ্যে মামলা করতে হয় এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখান থেকে 3 বছর, 3 বছরের মধ্যে মামলা করতে হবে, এই শব্দটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ আপনাকে একটা প্রবলেম এরা ক্রিয়েট করে দিতে পারে, ওখানে হয়তো টাইম লিমিট করে দিতে পারে, পরবর্তীতে আপনি পারবেন কিনা সংশোধন করতে। অনুচ্ছেদ 91 তামাদি আইন অনুযায়ী, ঠিক আছে, তামাদি আইনের অনুচ্ছেদ 91 অনুযায়ী 3 বছরের মধ্যে দলিল সংশোধনের মামলা করতে হয়, এটা আপনাদেরকে জানা দরকার। এরপরে আচ্ছা, আর একটা বিষয় আছে, সেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে হলো এখান থেকে প্রবলেম ছিল, কিন্তু প্রবলেম দেখতে পাচ্ছি না আমি। নাম্বার পরীক্ষা আসতে পারে একটি, এটা আসছে একটি কবলা দলিল, জমির পরিমাণ লেখা ছিল 35%, কিন্তু প্রকৃত বিক্রয় মূল্য পরিশোধ হয় 45% জমির পরিমাণ জমির, এবং দখল ও হস্তান্তর হয় 45% পরিমাণের, এবং কবলা দলিলের মালিকের আইনজীবী হিসাবে আপনি তাকে কি পরামর্শ দিবেন? তাহলে সুদৃশ্য প্রতিকার আইনের 31 দ্বারা বলা হয়েছে, পক্ষগণের পারস্পরিক ভুলের জন্য কোন লিখিত চুক্তি বা দলিল পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ না করলে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে সংশোধনের নির্দেশ দিতে পারে। কারণ বর্ণিত ক্ষেত্রে যেহেতু কবলা দলিলের ভুলটি পক্ষগণের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ করে না, তাই 31 ধারার দলিল সংশোধন আমরা আবেদন করতে পারে। আরো একটা বিষয় আছে, আমি পাইতেছি না, সেটা হচ্ছে হলো 1 মিনিট। আপনার দলিল সংশোধনের ক্ষেত্রে যদি দলিলটা যদি কেউ যদি ফ্রড করে, যদি আপনার কাছ থেকে দলিলে ভুলভাল করে যদি দলিল করে নিয়ে যায়, তাহলে আপনি যদি থার্ড পার্সন মানে কোন ব্যক্তির নিকট যদি আপনি ওই জমিটি হস্তান্তর করেন, অর্থাৎ বিক্রি করে দেন, কাউকে দান করেন, কিছু হস্তান্তর করেন, কিছু দান করেন, তাহলে কি হবে আমাকে যদি কেউ একজন বলতেন। পেয়েছি। এখানে হলো ঘটনাটা আমাদের মূল বইয়ের উদাহরণে আছে, যেমন এ বি এর নিকট তার বাড়ি সংলগ্ন 3টা গুদামের একটা বিক্রয় করার উদ্দেশ্যে কি করলো, বি কর্তৃক তৈরি দলিল সম্পাদন করে, যাতে বি প্রতারণার ফলে 3টি গুদামে অন্তর্ভুক্ত হয়। একটি বিক্রয় করার উদ্দেশ্যে সে একটা চেয়েছিল, কিন্তু সে কি করলো, 3টা গুদামে প্রতারণা করে সেই এটাকে বিক্রয় অন্তর্ভুক্ত করে নিল, অর্থাৎ বিক্রয় দলিল করে নিল। পরে উনি কি করলো, একটা উনি বিক্রয় করে দিল, আর একটা উনি কাউকে দান করলো। এখন এটার কি হবে, এটার আইনত পরামর্শ কি আপনাদের কাছে?
কিন্তু চুক্তি বাতিল, চুক্তি রদ। না না, আমি সেটা বলি নাই, আমরা দলিল নিয়ে আছি। মনে করেন একটা দলিল প্রতারণামূলক ভাবে, এই যে 3টি কারণে দলিল সংশোধন করা যায়। প্রতারণামূলক ভাবে মনে করেন 3টা প্লট, একটা প্লট। সংশোধন আবেদন করবো স্যার। আমি বিশেষ করে এক তারিখে তো আমি তো সংশোধনের তো আবেদন চাইবেন, কিন্তু এখানে উনি কি করছে, ফ্রড করে একটা প্লটের জায়গায় 3টা প্লট নিয়ে নিল। 3টা প্লট নিয়ে নেওয়ার পরে উনি একটা বিক্রয় করে দিচ্ছে, নিয়ে নেওয়ার পরে উনি বিক্রয় করে দিয়েছে, 1 নাম্বার। 2 নম্বরে উনি আরেকটা প্লট উনি অন্যকে, তার আত্মীয়কে দান করে দিয়েছেন। এখন আপনি এখানে এই আপনি কি প্রতিকার দিবেন তার আইনজীবী হিসাবে? আপনার কাছে আপনার ক্লায়েন্ট আসলো, কি করবেন আপনি? কি পরামর্শ দিবেন বলেন? দলিল সংশোধনের পরামর্শ দিলেন, এখানে কি কি হবে, এটা রেজাল্ট কি হবে সেটা বলেন। তাহলে হচ্ছে ওই একটা স্থলে 3টা গোদামে নিয়ে নিয়ে একটা বিক্রি করে দিল, একটা আত্মীয়কে দিয়ে দিল। হুম, একটা তো সে পাবে। হ্যাঁ, একটা সে পাবে, 3টার মধ্যে একটা সে কিনলো, টাকা দিয়ে কিনলো, আর 2টা ফট করে নিয়ে নিল। একটা বিক্রি করে দিল, একটা আত্মীয়কে দিয়ে দিল। হুম, তাহলে আমার হচ্ছে যে বিক্রয় মূল দলিল, সেই দলিলের উপর হচ্ছে সংশোধন করলে ওই দলিলটা বাতিল হয়ে যাবে না? ওই ভাই আমরা আংশিক আংশিক বাতিল, যেটা ওই আংশিক বাতিল চাইবো, কারণ তার তো একটা রাইট তো আছে, আর বাকি দুটো ওই আংশিক বাতিল যেটা আছে। হুম। স্যার, বিষয়টা বুঝে বলেন please। আচ্ছা আচ্ছা, তো এই টাইপের যদি প্রবলেম আসে, এটার প্রতিকার তো ঠিক আছে, আপনি বাতিল চাইবেন আংশিক, ওই যে বললো আংশিক বাতিল চাইবেন, কিন্তু এখানের যে প্রতিকারটা দিবে আদালত, কি প্রতিকার দিবে? আপনি তো ঠিক আছে, আমরা তো এটা বাতিল চাইবই, ঠিক আছে, কিন্তু আদালত কি প্রতিকার দিতে পারে, আদালতের পাওয়ার কতটুকু আছে, আমি এই বিষয়টা জানতে চেয়েছিলাম। আদালত এখানে আপনার যখন এরকম ফ্রড করে কোনো জায়গার মালিক হয়ে অন্যত্র বিক্রি করে দিবেন, তখন আদালত যার কাছে বিক্রি করে দিচ্ছেন ওনার তো দোষ নাই, উনি তো জানে না এটা, বিষয়টা বুঝেন নাই। এটা ওই ব্যক্তির কাছ থেকে ওই জমিটা আর আপনি আদালত নিয়ে দিবে না, যার কাছে বিক্রয় করে দেওয়া হয়েছে ওনার কাছ থেকে ওই জমি আদালত নিয়ে দিতে পারবে না। কথা বুঝা গেছে কিনা? এটা হলো মেইন ফ্যাক্ট। এটা নেওয়ার কোনো সুযোগ নাই, সংশোধন করেও সুযোগ নাই, এটা পসিবল না, আদালত নিবে না। আদালত এখান থেকে যেটা দান করেছে ওটা নিয়ে দিবে, আদালত বলবে যে ওটা দিয়ে দাও। কিন্তু যেটা বিক্রি করে দিয়েছে এটা এটা দিয়ে দেওয়ার ক্ষমতা নাই, এটা ওই যে ফ্রড করেছে তার কাছ থেকে ক্ষতিপূরণ নিবে। ওই জমির সমমূল্য মানের ক্ষতিপূরণ পাওয়া যাবে, আর যেটা দান করা হয়েছে ওইটা ফেরত পাওয়া যাবে। এই হলো প্রতিকার। আমি মনে হয় কথা বুঝাইতে পেরেছি। জি স্যার, বুঝছি স্যার। এই হলো তবে এটা কি আদালতের ইচ্ছাধীন ক্ষমতা না বাধ্যতামূলক ক্ষমতা? আদালত করে দিবেনি নাকি আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ? আদালত 8 এবং 9 ধারা ছাড়া সুনির্দিষ্ট প্রতিকার আইনের সবই আদালতের মানে এগুলো স্বেচ্ছাধীন ক্ষমতা, আদালতকে আপনি পোস্ট করতে পারবেন না। আদালত ওই বিষয়গুলো বিবেচনা করবেন, ওই যে আনফেয়ার অ্যাডভান্টেজ, হ্যাঁ, তারপরে হার্ডশিপ, এই বিষয়গুলো দেখবেন, দেখে শুনে উনি এই করবেন, ঠিক আছে? তাহলে এই টাইপের একটা প্রবলেম এখান থেকে আসতে পারে, এই 31 ধারা থেকে। এর বাইরে স্যার, এই প্রবলেমটা তো গল্পের আকারে জানলাম, খাতায় উপস্থাপন করতে হলে আমি আগে আইনের রেফারেন্সটা দিলাম। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 1877-এর 31 ধারার বিধান। হুম 3টা কারণে দলীয় সংশোধন হতে পারে। 1 নম্বর কারণ ছিল প্রতারণার মাধ্যমে দলিল যদি করা হয় তাহলে সেটা সংশোধনের আবেদন করা যায়। আমি ব্যাখ্যাটাতে কি লিখবো তখন, যে হচ্ছে আমি যেভাবে লিখে উপস্থাপন করি, একটু বলবো নাকি ওভাবে? বলেন না, অসুবিধা কি? তাহলে হচ্ছে বাদী বাদী পক্ষ হচ্ছে দলিল সংশোধনের আবেদন করতে পারবে। আদালত যেহেতু প্রতারণা করে 3টা গোদামে তিনি নিয়ে একটা স্থলে আরো 2টা অতিরিক্ত নিয়েছিলেন, যেটা বিক্রয় করছেন সেই বিক্রয়কারীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে দিতে পারবেন, আর যেটা দাম করছেন সেটা ফেরত নিয়ে দিতে পারেন। ফেরত নেওয়ার জন্য আদালত আদেশ দিবেন। বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
হুম এই তো না কি লিখবো এগুলোই এভাবেই লিখবেন, সমস্যা নাই, এভাবেই লিখবেন। এখানে এখানে যে প্রশ্নটা আসলে এখানে এরকম দিয়ে দিবে, ওই যে ইস্যু, সিদ্ধান্ত, সিদ্ধান্তর কারণ আপনি লিখবেন সিদ্ধান্ত, যে এইভাবে সিদ্ধান্ত, এবার সিদ্ধান্তর কারণ আপনি লিখে দিলে হয়ে গেছে, বুঝেন নাই? ওই যে প্রবলেমেটিক যেভাবে লিখবেন আর কি, আমরা ওইদিকে আসবো। এভাবে এভাবে আসতে পারে আর কি, মানে যদি প্রশ্ন কঠিন করে আসে এভাবে আসতে পারে, আদার্সওয়াইজ প্রশ্ন আর এর থেকে কঠিন আসার সুযোগ নাই, আর কঠিন আসবে না। আমার মনে হয় না এত এত জটিল প্রশ্ন দিবে। তারপরও আপনাদের প্রস্তুতিটা যদি একটু আমি যেখান থেকে প্রশ্ন হইতে পারে, যেভাবে প্রশ্ন হইতে পারে আমি কিছু আইডিয়া দিলে আপনাদের মানে এই থাকবে, বেশি কনফিডেন্স লেভেলও ভালো থাকবে, আর আপনারা আইনটা বুঝে গেলেন। আর এটা তো বাস্তবিক ক্ষেত্রেও এরকম প্রবলেম নিয়ে আপনার কাছে আসতে পারে, অনেক ঘটনা পাবেন। আপনি এখন যে সলিউশনটা বা আমি এখন আমরা যে সলিউশনটার কথা বললাম, এটা তো সবাই দিতে পারবে না, যারা আইন বুঝে তারা না বলতে পারবে যে এটার প্রেক্ষাপটটা এরকম, এটার প্রতিকার এটা পাওয়া যাবে। কিন্তু পাবলিক তো বলবে যে না, সংশোধন করলে আমরা সব পেয়ে যাব, এটা সুযোগ নাই। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। আমাদের 31 ধারার গল্প শেষ, যেভাবে প্রশ্ন আসুক আমরা তামাদি আইন জানি, 3 বছর, আমরা 3 বছরের মধ্যে মামলা দায়ের করব। আমাদের এখানে 3টা ওয়ার্ড, আমরা ফ্রড দেখব, আমরা মিউচুয়াল মিস্টেক হয়েছে কিনা দেখব, সত্যিকারী মনোভাব ভুলভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা আমরা সেটা দেখব। আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে মনোভাব ভুল হইলে কিভাবে উদাহরণও দিয়েছি, আমরা এই বিষয়গুলো দেখব। এরপরে আমাদের এখান থেকে 32 অনুমান সম্পর্কে বলা আছে, পক্ষগণের ইচ্ছা সম্পর্কে, তারা কি ইচ্ছা করে, অনুমানটা কি। এখানে দুইটা জিনিস দেখে, ন্যায় পর এবং সুবিবেচনামূলক বিষয়টা দেখে। এই দুইটা শব্দ আপনারা একটু মনে রাখতে পারেন, দরকার নাই, না হলে অসুবিধা নাই। অনুমানের বিষয় আছে, আদালত কি অনুমান করবেন এখানে। আমরা যখন এভিডেন্স অ্যাক্ট পড়তে যাব, আমরা এভিডেন্স অ্যাক্টের 4 ধারায় দেখব অনুমান 3 প্রকার, ম্যাপ রিজিয়ম, সেলফ রিজিয়ম, কনক্লুসিভ প্রুফ, এই বিষয়গুলো আমরা দেখব। আদালত 41 এবং 112-কে কনক্লুসিভ প্রুফ হিসাবে নেয়, এবং 86, 87, 88, 89, 89 ক এই বিষয়গুলোকে আপনার হলো ম্যাপ রিজিয়ম হিসাবে নেয়, আর বাকিগুলো সেলফ রিজিয়ম। কিছু সেলফ রিজিয়মের কিছু বিষয় আছে, ঠিক আছে। মানে কিছু জিনিস আদালত অনুমান করবে, আর সেলফ রিজিয়ম মানে অবশ্যই অনুমান করবে, আর কিছু জিনিস হলো একবারেই আহ, চূড়ান্ত প্রমাণ, এটা অনুমান করার কিছু নাই এই বিষয়ে। এরপরে হচ্ছে হলো 33 ধারাতে কিছু নীতি আছে, নীতিগুলো দেখবেন যে কি অর্থে ছিল, তারপরে ফলাফল কি ছিল, সম্পর্কে অভিপ্রায়, ভাষা কি ছিল, এই 3টা জিনিস দেখবেন। এখানে ও প্রবাহ, এটা একটু মনে রাখতে পারেন, এই 3টা শব্দ। তাইলে এখানে প্রবাহকে কি করবে, অর্থ কি ছিল, ফলাফল কি ছিল, ভাষা কি ছিল দলিলের, এটা দেখবে 33-এ। তাইলে আপনি যখন দলিল সংশোধনের বিষয়গুলো নিয়ে যখন আপনি সুন্দরভাবে 31, 32, 33, 34 এবং 34-এ কি বলতেছে, সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে। সংশোধনের পরে, এই দলিলের সংশোধনের পরে একটা লিখিত চুক্তি সংশোধিত হওয়ার পর আরজিতে বাদীর দাবি ক্রমে আদালত যুক্তিযুক্ত মনে করলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে পারেন। তাইলে এই হলো বিষয়। তাইলে আমাদের দলিল সংশোধন নিয়ে আমাদের ধারা হলো 4টা, 31 ধারা আমরা জানি। এই 3টা বিষয় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। FM ফ্রড ছিল কিনা, মিউচুয়াল মিস্টেক ছিল কিনা, এবং মনোভাব কি ছিল উভয় পক্ষের, সত্যিকারে কি চায় তারা, মনের ভিউটা কি ছিল তাদের, এই বিষয়গুলো দেখবেন। এরপরে 32-এ অনুমান করবেন কি বিষয়, এখানে আপনার ন্যায় পর, এখানে এই যে ন্যায়ের বিষয়টা দেখবেন, বা সুবিবেচনামূলক বিষয়টা দেখবেন, যে লিখিত চুক্তি সংশোধনের জন্য চুক্তিটির প্রকৃতিটা আদালত দেখবেন, এখানে কি ন্যায় পরায়ণতা ছিল, সুবিবেচনামূলক বিষয়টা আদালতের মাথায় নিবেন, অনুমান করবেন, এই 2টা শব্দ অনুমান করবেন, এটাকে ন্যায় পরায়ণতা বা সুবিবেচনামূলক অনুমান, এই 2টা জিনিস মাথায় রেখে আদালত দলিলটা সংশোধন করবেন। 33-এ বললাম যে ও প্রভা, এটা একটু লিখতে পারেন, সরেয় প ভয়কার ভা, ও পবা। তাইলে অর্থ কি ছিল, মূলনীতি, আমরা 33-এ শুধু মনে রাখবো মূলনীতি শব্দটা, এই মূলনীতি গিয়ে 3টা মূলনীতি, ও প্রভা, ও মানে অর্থ, প মানে, ফ মানে ফলাফল, ভয়কার বা মানে ভাষা। আশা করি যারা বুদ্ধিমান তারা লিখে ফেলতেছেন, ঠিক আছে। এই 3টা মূলনীতি আছে। আর 4 নম্বরে বলতেছে যে সংশোধিত দলিল
সংশোধিত চুক্তি বা দলিল যেটাই বলেন এটা কার্যকর করা যাবে, এটাই বলতেছে। আর কি, দলিল সংশোধন নিয়ে যেভাবে প্রশ্ন আসুক আপনারা আনসার করতে পারবেন। স্যার এই ঐক্য বার ব্যাখ্যাটা আবার একটু বলেন। ও মানে অর্থ কি ছিল, মানে আপনার যে দলিলের আমরা নীতি, মানে একটা দলিল যে সংশোধন করবেন, এটা আদালতের কাঠগড়ায় যদি আপনি বসেন, আপনি যদি ম্যাজিস্ট্রেট হন, আপনাকে নিশ্চয়ই চিন্তা করতে হবে যে আমি প্রথমে চিন্তা করব দলিলটা সংশোধনের জন্য তিনটা বিষয়, এটা কি প্রতারণা ছিল কিনা, ফ্রড ছিল কিনা, এটা মিউচুয়াল উভয় পক্ষের ভুল ছিল কিনা, এটার মনোভাব কি ছিল, এটা আমি দেখবো। 2 নম্বরে আমি 32 ধারার আমি এখানে অনুমান করব, কি অনুমান করব, এখানে ন্যায় পরায়ণতা ছিল কিনা এবং সুবিবেচনা মূলক ছিল কিনা। ঠিক আছে, এটা 32-এর অনুমান। 33-এ বললাম যে এটা দলিলটা এখানে মূলনীতি, 33-এ হলো নীতি, মূলনীতি, প্রিন্সিপাল কি ছিল, এটা দেখবো আমি যে এটা ফলাফল কি হবে। আমি যে দলিলটা সংশোধন করি মানে এটার কি অর্থ কি দাঁড়াবে, দলিলটা কি অর্থে ছিল, কি অর্থে এটা হয়েছে, কেন এটা হয়েছে, এই অর্থটা আমি বের করার চেষ্টা করব, ফলাফল বের করার চেষ্টা করব, এটার ভাষা কেমন ছিল এটা আমি বের করার চেষ্টা করব। এরপরে আমি দলিলটা সংশোধন করব, এই বিষয়গুলো এখানে আসবে। এগুলা তাদের জন্য কিছু বাধ্যবাধকতা আর কি। লাস্টে সংশোধিত চুক্তি কি করবে, সংশোধিত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে। আদালত কর্তৃক দলিল সংশোধনের আদেশ প্রদানের পরে সংশোধিত বিষয়টি সুনির্দিষ্টভাবে আদালতের মাধ্যমে কার্যকর করা যেতে পারে। তাইলে মানি অর্থ, মানি ফলাফল, ভয়কার বা মানি ভাষা। ঠিক আছে, এইভাবে ছোট 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 করে আপনাকে বিষয়গুলো রপ্ত করতে হবে, কনসেপ্ট বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। আপনি ডিপ্রেশন নেওয়া যাবে না। ঠিক আছে, আপনারা সময় দিবেন। আপনারা যখন এই যে আপনারা গ্রুপে স্টাডি করেন, আমি মাঝে মাঝে তো দেখি, মানে আপনারা কি বলেন, আমি মাঝে মাঝে ঢুকি তো আপনারা কি করবেন, আপনি সুযোগ দিবেন। আমিনুল ভাই কি করবেন যে বলবেন যে শহীদ ভাইরে বলবেন যে আপনি আমার একটু বুঝান। এখন এজ এ টিচার আপনি আপনি দলিল সংশোধন নিয়ে বুঝাইতেছেন, আপনি আমার দলিল সংশোধন নিয়ে আপনি একটু বুঝান। এরপর আরেকজনকে বলবেন, এরপরে আরেকজনকে বলবেন, একজনে বলবেন না। তাহলে কি হবে, আপনাদের কনসেপ্টটা বুঝাইতে গেলে কনসেপ্ট ক্লিয়ার হয়। আমি কি কথা বুঝাইতে পেরেছি? সেভাবেই করি। সেভাবে করেন, সেভাবে করলে আপনাদের বিষয়গুলো সহজ হয়ে যাবে। আর আমি আপনাদেরকে কি বললাম, আমি কিছুই করতে পারবো না। আমি আপনাদেরকে ধরে ধরে কিছু টেকনিক, মানে আমার হলো কিছু সূক্ষ্ম বুদ্ধি আর কি। আমার লাইফটায় আমি আমার স্টুডেন্ট লাইফেও আমি কিছু সহজ বুদ্ধি খুঁজতাম, এটা কিভাবে মনে রাখবো। আরে ভাই, এত লাইনের মধ্যে, এত ভিড়ের মাঝে আমি যে আপনি যে আমিরুল, এটা আমি কিভাবে মনে রাখবো। তো নিশ্চয়ই আপনার কোনো সিমটম আছে, আপনার কিছু বিষয় আছে, ওই বিষয়টা দিয়ে আমি মনে রাখার চেষ্টা করব। যেমন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের মধ্যে এখানে একটা চেয়ারের ছবি আছে লাল একদম, তো এটা আমিরুল, এটা আপনার চেহারা না দেখলেও আমি বুঝবো যে না ওইটাই। তো এইভাবেই আপনাকে কিছু মেইন কিওয়ার্ড গুলো যেটা বাদ দিতে পারবেন না, ধরে ধরে এভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। আর কনসেপ্টটা ক্লিয়ার হইলে, উদাহরণগুলো বুঝলে আপনার জন্য সারা জীবনের জন্য এগুলো কাজে লাগবে। ঠিক আছে, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে আইনের যে বলে না, আইনের যে মার্কেস, যেগুলো সূক্ষ্ম বিষয়গুলো, মানে যেগুলো এক্সেপশনাল, আরে সবাই তো লয়ার, কিন্তু কিছু বিষয় সবাই জানবে না। এটা যদি আপনি জানেন তাহলে আপনি ভালো লয়ার। ঠিক আছে, এখন শুধু লয়ার হইলে ইনকাম করতে পারবেন না, ভালো লয়ার হইতে হবে। ঠিক আছে, এখন আর ভালো টিচার হইলে টাকা কামানো যাবে না, ভালো টিচার হইতে হবে। ঠিক আছে, গতানুগতিক বিষয় হইলে আপনি আমাকে, আপনারা তো কম বুঝেন না, এগুলো তো বইতে আছে, এগুলো খাতা সবকিছুতেই আছে, তো কেন আপনি আমাকে পয়সা দিয়ে আপনাদেরকে বুঝাইতে বললেন। তো নিশ্চয়ই নতুনত্ব যদি আমি নিয়ে আসতে না পারি তাইলে তো আমি ব্যর্থ। বুঝেন না ব্যাপারগুলো? একটু বলবো বলেন। বিষয় দলীয় সংশোধনের বিষয়, আমি এজ এ অ্যাডভোকেট হিসেবে যখন এরকম কোন বিষয় আমার সামনে আসবে বা আমি যখন আদালতে উপস্থাপন করব, তখন আমি প্রথমে কি দেখবো যে দলীয়টা হচ্ছে কি, তিনটা কারণ দেখবো নাকি, যে হচ্ছে এটা প্রতারণার মাধ্যমে হয়েছে কিনা, পারস্পরিক ভুলের কারণে হয়েছে, নাকি হচ্ছে পক্ষদের মনোভাব ভ্রান্তভাবে বিভ্রান্তের কারণে হয়েছে। একত্রিত ধারণা যায়। আবার 33-এ যা দেখবো যে এটা ন্যায় নীতির মাধ্যমে হয়েছে বা সুবিবেচনার মাধ্যমে হয়েছে কিনা। আবার 32-এ যা দেখলাম, আবার 33-এ গিয়ে আবার মূলনীতিও দেখবো যে হচ্ছে দলিলটির
অর্থ কি ছিল, দলিলটির ভাষা কি ছিল, আর দলিলটির ফলাফল কি ছিল, এই সবগুলো বিবেচনায় নিয়ে তারপরে আপনার হচ্ছে দলিল সংশোধনের সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, এইভাবে যদি দলিল সংশোধন নিয়ে যদি এসে যায়, আপনারা যদি এইভাবে লিখতে পারেন তারাও ওয়াইজ, যে 31-এ এটা বলছে, এই 32-এ এটা বলছে, 33-এ এটা বলছে, 34-এ এইভাবে বলছে, তাইলে দেখবেন যে মানে ফুল নাম্বার দিয়ে দিবে আপনাকে। কিসের রেফারেন্স তো ফলা সব জানে এরা। এরা 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 আইনের তো সব মুখস্থ করে ফেলছে। তো নাম্বার আর কোনো সমস্যা নাই। এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করেন, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। আমরা একটু আবার চুক্তি রদের দিকে যাই। চুক্তি খারিজ, চুক্তি রদ, এদিকে। সেটা হচ্ছে যে আমাদের এই আরো সম্পর্কে কিছুটা ধারণা, কিন্তু এটা কাটিয়ে কিভাবে করবো, এটা হচ্ছে আসলে আসলে তার দিয়ে দেখা বা এটা আসলে কেমন একটু বোঝানো। না, এগুলো ডিপ্রেশন নেওয়ার, সাজিয়ে ডিপ্রেশন নেওয়ার কিছু নাই ভাই। আপনারা সাজিয়ে লিখার কিছু নাই। আপনারা বলবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 থেকে 34 ধারার মধ্যে দলিল সংশোধনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। 31 ধারাতে এবার আবার লিখবেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারাতে 3টি কারণে দলিল সংশোধন হয়, নিচে নিচে লিখবেন। লিখলেন, লিখার পরে এটার গল্প শেষ। এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 32 ধারাতে এই দুটা বিষয় আদালত দেখবেন, ন্যায়পরায়ণতা বা সুবিবেচনামূলক এই এই মূলনীতিটা দেখবেন। এবং 33 ধারাতে এই নিয়ম বা এই নীতি যে দলিল, আদালত দেখবেন যে দলিলটা মানে কি অর্থে ছিল, ফলাফল কি ছিল, ভাষা কি ছিল। এরপরে সংশোধিত দলিল পরবর্তীতে কার্যকর করা যাবে, 34 ধারায় বলা আছে। শেষ। আর কি? আর যদি আবার সময় অনুযায়ী আপনি যদি বলেন না আমি আরো সময় আছে আমার হাতে, তাইলে আমি বললাম আপনি প্রতারণার জন্য একটা উদাহরণ দেন, আপনি মিউচুয়াল মিস্টেকের জন্য উদাহরণ দেন, আপনি সত্যিকারী মনোভাব যেখানে বিঘ্নিত হয়েছে কিনা বা কি হয়েছে ওটার জন্য একটা উদাহরণ দেন, আপনি ন্যায় পরায়ণতার উদাহরণ দেন। মন চাইলে আপনি সারাদিন লিখতে পারবেন। তো ওই একটার উপরে আপনি একটা বই বানানো যাবে, এটা বিষয় না, এগুলো লিখতে পারবেন। বুঝেন না ব্যাপারটা? আর যদি বলেন যে না আমি আমি এটার জন্য একটা কেস রেফারেন্স, দলিল সংশোধনের জন্য আমি একটা কেস রেফারেন্স আমি সুন্দর করে রেডি করব, যে সংশোধিত দলিল অথবা এই দলিলের ক্ষেত্রে এই বিষয়গুলো মানতে হয়, এগুলো না মানলে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী। আর যদি বলেন যে না আমি কেস রেফারেন্স দিতে পারবো না, আপনারা লিখবেন যে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত অনুযায়ী এই ক্ষেত্রে দলিলের সংশোধন করা যায়। উচ্চ আদালতের বা বিভিন্ন নজির অনুযায়ী দলিল কিভাবে সংশোধন হইতে পারে, এগুলো আপনাদের মতে করে লিখবেন। উচ্চ আদালতের যদি রেফারেন্স দিতে না পারেন, উচ্চ আদালতের রেফারেন্স দিবেন, লিখবেন, এটা উদাহরণ দিবেন, এভাবে লিখবেন। এগুলো সমস্যা নাই। আপনি মানে যেটা বলেছে ওটা উত্তর করতে পারছেন কিনা সেটা হলো বিষয়। আদার্স অন্য কিছু চিন্তা করার দরকার নেই, আপনারা পারবেন। আমি আমি আমার বিশ্বাস আপনারা পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাই। আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে টাইম নিয়ে তো বিষয় আছে, তাহলে আমরা অনেক জানি কিভাবে লিখতে পারবো, সেইটাকে সুন্দরভাবে ওই টাইমটা সাজিয়ে গুছিয়ে ওই সব একটা মাত্র অ্যান্সার করার, এটা হচ্ছে আসলে চাই। আপনারা আপনারা চিন্তা করবেন আমাকে 7টা প্রশ্ন লিখতে হবে। তো 7টা প্রশ্নের জন্য যদি প্রতিটা প্রশ্ন যদি আধ ঘন্টা করে লিখেন, তাইলে 7 আধে কত? 3.5 নাকি? হইল তো। আপনারা চিন্তা করবেন যে একটা প্রশ্ন আমি লিখতেছি, আমার সময় কোন দিকে যাচ্ছে। আমি আধা ঘন্টা 35 মিনিটের মধ্যে আমাকে একটা প্রশ্ন লিখতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? সর্বোচ্চ 35 মিনিট, সর্বনিম্ন 30 মিনিট। এটা মাথায় রেখে লিখবেন, আপনি লিখে ফেলবেন, অসুবিধা কি? চলে আসবে আপনি যখন। হুম। আমার এই জিনিসটা ভালো লাগছে যে দলিল সংশোধন আমি তো জানি আমার কিন্তু তারা মোটামুটি সবাই পারি। এই দলিল সংশোধন বলে দিচ্ছেন 31 থেকে আমরা 34 ধারা পর্যন্ত লিখবো, মানে লেখার কৌশলটা বলে দিচ্ছেন। তারপরে প্রত্যেকটা মানে এটা দিব, উদাহরণটা দিব, প্লাস আপনি যে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মানে এটা সংশোধন করা যাবে, মানে এরকম ভাবে এটা এরকম ভাবে বলে দিলে আমরা অ্যান্সারটা করতে পারবো আর কি, মানে সুন্দর করে বুঝাইতে পারবো। রাইট রাইট, সেটাই। মানে আপনার যদি ভালো প্রিপারেশন থাকে আপনি এখান থেকে বেসে একটা কেস রেফারেন্স নিতে পারেন। না হলে রেফারেন্স নিতে না পারলে বলবেন যে উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তে দেখা গেছে এই ক্ষেত্রে দলিল সংশোধন হয়, লাস্টে এসে আবারও একটা এক্সপ্লেন করলেন,
হয়ে যাবে। আর ধারাগুলো মেনটেন করে দিবেন, হাইলাইট করে দিবেন, আন্ডারলাইন করবেন, দেখবেন যে আপনার উত্তর একদমে আপনি আপনি বললাম না, আপনি টপে চলে আসলেন, টপ 100-র মধ্যে চলে আসলেন। 100 জন পাস করলে সেটা আপনিও করবেন, অসুবিধা নাই। এগুলো এত ডিপলি পড়লে মানুষ ফিল করার কোনো যুক্তিকতা নাই, ফিল করা কঠিন হয়ে যাবে আপনাদের জন্য, আপনাদের কনসেন্ট্রেশন ভালো। ঠিক আছে, আমরা ইয়ের দিকে চলে যাই, চুক্তি রদের দিকে চলে যাই। চুক্তি রদের ক্ষেত্রে কি, এখানে কিছু কারণ আছে। চুক্তিটা কখন রদ হবে? যদি বাতিল চুক্তি হয়। কিছু চুক্তি আছে একদমে বাতিল, মানে বাতিল চুক্তি। আমরা কালকে কি পড়তে গিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে চুক্তি করার কোনো ক্ষমতাই নাই। ওই যে মদের একটা উদাহরণ দিয়েছিলাম, কে জানি একটা আবার বইয়ের সাথে মিলাইতেছিল, অবৈধ একটা ইলিগেল একটা চুক্তি। তো ইলিগেল চুক্তি তো বাতিলই হবে, এটা তো স্পেসিফিক পারফরমেন্স করার কোনো সুযোগ নাই। এটা তো আপনি বাতিল করতে পারবেন, যে কেউ চুক্তিটা রদ করতে পারবে। আমরা চুক্তি মানি না। চুক্তি রদ মানে কি? আপনারা মানতেছেন না, চুক্তিটা খারিজ করে দিতে চাইতেছেন, চুক্তিটা কেউই পালন করতে চান না। যে কারো এখানে সমস্যা আছে। এই যে এটা একটা ভয়েডেবল কন্ট্রাক্ট, তাহলে ভয়েডেবল কন্ট্রাক্ট তো বাতিল হবেই। তাহলে ভয়েডেবল কন্ট্রাক্ট কি জিনিস? যেটা যে চুক্তি শুরু থেকেই, ভয়েড ইন ইনিশিও একটা কথা আছে, যে শুরু থেকেই এটা আইনত কার্যকর নয়, শুরু থেকেই বাতিল। যেমন বাবুলের একটা চুক্তি করে যে তারা অবৈধ মাদক বিক্রি করবে এবং লাভ তারা ভাগ করে নিবে। যেহেতু বিষয়বস্তু অবৈধ, ইলিগেল, এই চুক্তি শুরু থেকেই বাতিল। বুঝেন না ব্যাপারটা? এটা হলো ভয়েড কন্ট্রাক্ট, একটা হলো ভয়েড কন্ট্রাক্ট, এটা হলো ইলিগেল চুক্তি। আর একটা হলো ভয়েডেবল কন্ট্রাক্ট। আচ্ছা, ভয়েডেবল কন্ট্রাক্টটা কি? যে চুক্তি বৈধভাবে শুরু হয়ে, যে চুক্তি বৈধভাবে শুরু হলেও এক পক্ষের ইচ্ছার কারণে বাতিল করা যায়। যেমন ধরেন বাবুলের কাছ থেকে একটা জমি কিনে, কিন্তু বাবুল ইচ্ছাকৃতভাবে বলে জমিটি কোনো বিরোধ বা মামলা মোকদ্দমা মুক্ত। পরে দেখা যায় যে জমিটি মামলাধীন, মামলা চলমান আছে। এখানে আবুল প্রতারণা অর্থাৎ ফ্রডের কারণে সম্মতি দিয়েছে, তাই আবুল চাইলে চুক্তিটি বাতিলযোগ্য ঘোষণা করতে পারে। বুঝছেননি? এটা হলো ভয়েডেবল কন্ট্রাক্টের উদাহরণ। অর্থাৎ আপনি কোনো কিছু লুকাইছেন, ফ্রড করেছেন, এটা হলো এখানে ভয়েডেবল ঘোষণা করতে পারে। আবার ভয়েড মানে কি জিনিস? একজন নাবালক নিজ নামে বড় ব্যবসা চুক্তি করতে আইনত অবৈধ, এটা ভয়েডেবল। নাবালকে কি চুক্তি করতে পারে? চুক্তি করতে পারে না, তবে চুক্তিটা তো ঠিক আছে। এখানে ভয় দেখিয়ে কারো কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়, ভুক্তভোগী চাইলে এটা বাতিল করতে পারে। আপনার হলো যে চুক্তিটি অবৈধতার জন্য বাদী অপেক্ষা এখানে বিবাদীকে বেশি দায়ী করা যায়, চুক্তি রদের মোকদ্দমা দায়ের করা যায়। তাইলে এখানে আমরা কি বলেছি? একটা হলো চুক্তিটা, এখানে আমাদেরকে মনে রাখতে হবে চুক্তিটি বাতিলযোগ্য বা বাদী কর্তৃক অবসানযোগ্য, 1 নাম্বার। 2 নম্বরে বলেছি এটা হলো যে ক্ষেত্রে আপাত দৃশ্যমান নয় এবং কোনো কারণে চুক্তিটি অবৈধ। এখানে বাদীর চেয়ে বিবাদীকেই বেশি দোষী করা যায়, বাদীর চেয়ে বিবাদীকেই বেশি দোষী করা যায়। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে বলতেছে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে হলো যে ক্ষেত্রে একটা বিক্রয় চুক্তি অথবা একটা ইজারা গ্রহণের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ডিগ্রি প্রদান করা হয়েছে, আদালত ডিগ্রি দিয়েছেন এই চুক্তিটা পালনের জন্য, কিন্তু ক্রেতা বা ইজারা গ্রহীতা আদালতের নির্দেশ মতে ক্রয় মূল্য বা অন্য অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। তাইলে এই 3টা শব্দ, একটা হলো আদালত আদেশ দিয়েছেন এই ক্রয় মূল্য বা ইজারা মূল্য পরিশোধ করার জন্য উনি পরিশোধে ব্যর্থ, একটা হচ্ছে হলো উনি চুক্তিতে বাতিলযোগ্য বা বাদী কর্তৃক অবসানযোগ্য, আর একটা হচ্ছে হলো আপাতত দৃশ্যমান এই চুক্তিটি অবৈধ। এখানেও বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যায়। তাইলে বাতিল চুক্তি, বাতিলযোগ্য চুক্তি, একটা হলো ভয়েড কন্ট্রাক্ট, এটা হলো বাতিল চুক্তি ডাইরেক্ট বাতিল, আর এটা হলো ভয়েডেবল কন্ট্রাক্ট
শুরু থেকে এটার অবৈধ ছিল না, পরবর্তীতে অবৈধ এই টাইপের। তারপরে হচ্ছে লাস্টে হচ্ছে হলো আদালত কি করেছে, আহ, একটা ডিগ্রি দিয়েছে ওইটা পালন করার জন্য, কিন্তু উনি এটা ওই টাকা পয়সা দিতে পারে নাই। তাহলে এই হলো বিষয়। এই তিনটা বিষয় আপনাদেরকে চুক্তি রদের ক্ষেত্রে এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি বললাম? এক নম্বরে আমরা বললাম ভয়েড কন্ট্রাক্ট, বাতিল চুক্তি। ঠিক আছে? তাহলে সেটা হলো ইলিগেল যদি কোনো কিছু যদি আপনারা যদি কন্ট্রাক্ট করেন সেটাই হচ্ছে বাতিল চুক্তি। এরপরে ধরেন বাতিলযোগ্য চুক্তি। এটা হলো বাতিলযোগ্য, যে চুক্তি বৈধভাবে শুরু হলেও এক পক্ষের ইচ্ছার কারণে সেটা বাতিল করা যায়। সেটা কি বলেছে? সেটা বলেছে আমরা বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যায়, বিবাদী সমস্যা এখানে বেশি। সেটা কি? যেমন আমরা বলেছি ওই যে বাবুলের কাছ থেকে জমি জমি কিনে, মানে ওই যে জমিতে কোনো বিরোধ নাই, কিন্তু আসলে জমিতে বিরোধ ছিল, উনি একটা ফ্রড করে এটা এখানে সম্মতি নিয়েছেন। কারণ এই কারণে আবুল চাইলে, কারণ উনি ফ্রডের শিকার হয়েছেন বিধায় উনি বাতিলযোগ্য ঘোষণা করতে পারেন। এটা হলো আমরা 2 নম্বর বলেছি। আর বয়েড কন্ট্রাক্ট আমরা বলেছি যে এটা হলো অবৈধ, যে ভয় দেখিয়ে বা আরো কারো কারো কাছ থেকে স্বাক্ষর নেওয়া হইলে এটা বাতিল করতে পারে। ঠিক আছে? কিনে আপনার হচ্ছে হলো বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায় বা চুক্তিরোধের মোকদ্দমা করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো দেখেন, আবুল তার জমি বাবুলের কাছে বিক্রি করতে চুক্তি করে। চুক্তির সময় ইচ্ছাকৃতভাবে আবুলকে জানায় যে ওই জমির উপর কোনো, ওই যে আমরা যেটা বললাম, মামলা বা দায় দেনা নেই, সম্পূর্ণ পরিষ্কার সম্পত্তি। মিথ্যা তথ্যের ভিত্তিতে সম্মতিটা দিয়ে পরে জানা যায় যে বড় অঙ্কের ব্যাংক ঋণ রয়েছে, মামলা রয়েছে, ত্রুটি বা অবৈধতার কারণে এখানে বি প্রতারণা করে। এখানে বি হচ্ছে হলো বিবাদী, বিকে বেশি দায়ী, তাহলে আদালত এই চুক্তিটা রদ করতে পারে। এরকম যদি দেখবেন ইমব্যালেন্স দেখতেছেন যে আপনারা দুজনে মিলে কন্ট্রাক্টটা করেছেন, একজন এমন ফ্রড করেছে, এটা আসলে বলা বাহুল্য, তাহলে ওই ফ্রডের উপর বেসিস করে আপনারা চুক্তিটা বাতিল করতে পারেন, রদ করতে পারেন, খারিজ করতে পারেন। ঠিক আছে? এই বিষয়গুলোর জন্য আপনাদেরকে এখানে 3টা বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো বাতিলযোগ্য চুক্তি, একটা হলো চুক্তিটি বাতিলযোগ্য, আর একটা হলো অবৈধ বা ভয়েডেবল কন্ট্রাক্ট। একটা ভয়েড কন্ট্রাক্ট, একটা ভয়েডেবল কন্ট্রাক্ট, আর একটা হলো ওনারা টাকা দিতে পারতেছে না 3 নম্বরে। ঠিক আছে? যে কোনো একটা ইজারা বা বিক্রয় চুক্তির যে টাকা দেওয়ার জন্য আদালত বলেছে ওই টাকাটা ওনারা পরিশোধ করতে পারতেছে না, এই কারণে চুক্তিটি বাতিল করা, চুক্তিটি রদ করা যাবে। তো চুক্তি রদের বিষয় আপনাদেরকে আগে পূর্বে ছিল 3 বছর, এখন চুক্তি রদের বিষয়গুলো 1 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। ঠিক আছে? কয় বছরের মধ্যে মামলা করতে হবে? 1 বছরের মধ্যে মামলা করতে হবে। এখানে আপনাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে। ঠিক আছে? আর কি ভয়েডেবল কন্ট্রাক্ট তো বললাম, যে চুক্তিটি বাতিলযোগ্য 1 নম্বর। আর যে চুক্তিটি অবৈধ, চুক্তিটি অবৈধ এবং বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যায়, বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যায়। এখন বাদী বিবাদী আপনি কিভাবে মেনটেন করবেন, কাকে বাদী ধরবেন, কাকে বিবাদী ধরবেন? আপনারা যখন আগে কন্ট্রাক্টটা করেছেন, একজন ছিলেন ধরেন ক্রেতা, আরেকজন ছিলেন বিক্রেতা। এখন ক্রেতাই এখানে, বিক্রেতাই এখানে সমস্যা। উনি যে ভুলভাল বুঝিয়ে আপনার একটা কন্ট্রাক্ট, মানে একটা ঝামেলাপূর্ণ জায়গা আপনাকে গছাই দিয়েছে, এই জন্য 2 নম্বরে বলতেছে বাদী এলাকা বিবাদীকে বেশি দোষী করা যায়। ঠিক আছে? আমি কি কথা বুঝাইতে পারতেছি ভাই? লাস্টে হচ্ছে হলো আদালত ডিগ্রি দিয়েছেন, ওই ডিগ্রিটার ইজারা মূল্য বা বিক্রয় মূল্য বা আপনারা পরিশোধ করতে পারতেছেন না, এই 3টা ক্ষেত্রে চুক্তিটা রদ করা যাবে। 1 নম্বর, চুক্তিটা বাতিলযোগ্য, ভয়েডেবল, যেটা বাদী কর্তৃক অবসানযোগ্য, বাদিয়ে চাইলে, অর্থাৎ ক্রেতা চাইলে এটাকে বাদ দিয়ে দিতে পারবেন। যেটা বাতিলযোগ্য চুক্তি, ইলিগেল, এখানে যে আমরা আবারও বলতেছি দুটা পক্ষ, একটা হলো ক্রেতা আর একটা বিক্রেতা। আমরা প্রথম যে রিজনটা সেটা হচ্ছে হলো ভয়েডেবল কন্ট্রাক্ট, ইলিগেল একটা বিষয়। আপনি মদ বিক্রয় চুক্তি করলে যে উনি এটাকে পালন করতে বাধ্য থাকবে,
এই জন্য বলতেছে এটা বাদী কর্তৃক অবসানযোগ্য। বাদী বলতে বুঝাইতেছে প্রথম পক্ষ, ঠিক আছে, যে দিবে উনি, 1 নম্বর। 2 নম্বরে হলো আহ, আপনার হচ্ছে হলো বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দোষী করা যায়। এখন বাদী অপেক্ষা বিবাদী বলতে এখানে বুঝাইতেছে হলো আমাদের 2টা পক্ষ ছিল আগের চুক্তিতে, একটা ছিল ক্রেতা আর একটা ছিল বিক্রেতা। এখানে বাদী বাদী বলতে বুঝাইতেছে আহ, আপনার হচ্ছে বিবাদী বলতে বুঝাইতেছে ওই যে বাদী ছিল আমার আগের চুক্তিতে, যে বাদী ছিল উনি হচ্ছে বিবাদী, উনি আমারে ভুলভাল বুঝাই আমার একটা জায়গা দিয়ে দিয়েছে। এখন এই জন্য চুক্তিটি একত্র চুক্তিটি অবৈধ, শুরু থেকে ইয়া ছিল না, এখন এই সমস্যার কারণে চুক্তিটা অবৈধ হয়ে গেছে। এবং বাদীর চেয়ে বিবাদীকে অধিকতর দোষী করা যায়। বাদীর চেয়ে বিবাদীকে, বাদীর চেয়ে বিবাদী মানে কি, ওই যে প্রথম পক্ষ, প্রথম চুক্তির প্রথম পক্ষ উনি হলো বিবাদী এখানে, ঠিক আছে, উনি হচ্ছে বিবাদী, উনি যে উল্টাপাল্টা এই করছে, বুঝাইয়া ভুলভাল বুঝাইয়া আপনাকে সম্পত্তি দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রে আপনি চাইলে চুক্তিটা রদ করতে পারবেন। 3 নম্বর রিজন হচ্ছে ওই যে আদালত যদি কোনো বিক্রয় চুক্তি বা ইজারা চুক্তির মূল্য পরিশোধ করতে বলে, আপনি পরিশোধ করতে ব্যর্থ হন। আমি কি বুঝাতে পেরেছি ভাই? বলেন, কথা বলেন। একটু একটু জটিল আছে, কিন্তু বুঝতে হবে। জটিলতা যে ওই যে বাতিল চুক্তি এবং অবৈধ চুক্তি, ঠিক আছে, ওই দুটোর মধ্যে একটু কনফ্লিক্ট। ওই যে চুক্তিটি বাতিল যোগ্য, বাতিল যোগ্য এরকম না যে একেবারে প্রথমটা প্রথমটা হলো বয়াডেবল কন্ট্রাক্ট, বাতিল চুক্তি। আর আমি যদি বয়াডেবল কন্ট্রাক্টে 5 ধরনের চুক্তি হলো বাতিল চুক্তি আছে, এখানে এই বিষয়গুলো বাতিল হিসেবে গণ্য হবে। একদমই বাতিল যেগুলো ইলিগেল, অবৈধ, এগুলো করা যায় না। নাবালক মনে করেন কখনো আপনার এটা ইলিগেল, এটা চুক্তি করলে লাভ হবে না, নাবালকের চুক্তি করার ক্ষমতা নাই। আপনার ইলিগেল জিনিস নিয়ে চুক্তি করে আপনি এখানে পোস্ট করতে পারবেন না, এটা আদায় করতে পারবেন না। এটা তো এমনিতেই আপনি মদ ব্যবসা কি, এটা কি রাইট ব্যবসা? এটা তো ইলিগেল একটা কন্ট্রাক্ট, এটা তো এমনিতেই বাতিল, এটা আদালতের কাছে তো আপনি যাইতেই পারবেন না। এটা একটা রিজন। হ্যাঁ, এরপরে বলেন। আমি বলছি, আমরা যেটা 2 নম্বরের স্থান, 2 নম্বর এবং 3 নম্বর স্থান আমরা বিষয়টা পরিষ্কার করতে পেরেছি। কিন্তু 1 নম্বর একটা উদাহরণ দিলে তার বুঝতে পারতাম যে 1 নম্বরটা বাতিল যোগ্য কোনগুলো। বাতিলযোগ্য চুক্তি কোনগুলো না আমি আপনাদেরকে দেখাইতেছি, একটা মিনিট। এখানে 5টা জিনিস আছে, 5টা চুক্তি বাতিলযোগ্য, যেগুলো ইলিগেল আর কি, বা আদার্স কিছু আছে। 1 মিনিট আমি একটু বাইর করতেছি। বাতিল মানে বাতিলযোগ্য চুক্তি মানে যার এমনিতেই নর্মাল কমন সেন্সে আদালত আহ, বাতিল করে দিবেন। এটা এটা এই চুক্তি করতে পারে না। যেমন নাবালক করতে পারে না, এই যে মদ বা ইলিগেল ব্যবসা চুক্তি করতে পারে না, এগুলো আর কি। কারণ আমরা তো সাধারণত অবৈধ চুক্তি করতে মত বা মানে যেটা অন্যায়, অন্যায় চুক্তিগুলোকে আমরা 2 নম্বর পয়েন্টে নিয়ে আসছি, অবৈধ বা বাজেট বিবাদে বেশি দোষী। হ্যাঁ, এরকম আমরা যেটা অবৈধ চুক্তিকে আমরা 2 নম্বর নিয়ে আসলাম। আর ইজারা ক্রেতা যে আদেশ, আদালতের পক্ষ থেকে আদেশটা হয়েছে যারা ক্রেতা বরাবর, সেটা হলো মূল্য পরিশোধ না করার কারণে এটা বাতিল। তবে 1 নম্বরটা শুধু বাতিল যোগ্য বা বিপস্থিত অবসরযোগ্য, এই শব্দটা এক কথা বলার কারণে আমাদের স্পষ্ট হচ্ছে কিছু। বলতেছে আবার ক্লিয়ার করতেছে। আমরা বেনিফিট একটা উদাহরণ দেখতে পাই যে একটি মাছ দুয়ের নিকট বিশ্বাস করলো, মাছের উপর দিয়ে যাতায়াত করবার অধিকার সম্পর্কে এ সরাসরি ব্যক্তিগত জ্ঞান ছিল। কিন্তু এটা ছিল এ, কিন্তু সে দুয়ের নিকট সেটা গোপন করে বি চুক্তি রদ করিয়ে শুনেন, আমি আপনাদেরকে বলি, 1 মিনিট, 1 মিনিট ভাইয়া, ভাইয়া 1 মিনিট আমি বলতেছি। মানে যে চুক্তিটা প্রথম থেকে বাতিল, শুরু থেকে অবৈধ, এই চুক্তি করাই যায় না আদালতের প্রথম শুরু থেকেই। এটা হলো বয়েড কন্ট্রাক্ট, এটা মাথায় রাখবেন। আর বয়েডেবল কন্ট্রাক্ট মানে কি, বাতিলযোগ্য চুক্তি মানে কি, শুরু থেকে এটা ছিল না, বৈধ ছিল, কিন্তু পরে এটা অকার্যকর হয়ে যায় রিজনের কারণে।
কথা বুঝে গেছে কিনা? হুম একটু কনফিউজ উদাহরণ দিয়ে আমরা বুঝে যাব। হ্যাঁ, আমি তো বললাম বাতিল চুক্তি মানে এক নাম্বার কারণ হচ্ছে হলো ভয়েডেবল কন্ট্রাক্ট। এই ভয়েডেবল কন্ট্রাক্ট মানে এটা কোনোভাবে পালন করা যায় না, এটা আইন বিরোধী, সিস্টেম বিরোধী, এটা আদালতের কাজ, আদালত বিরোধী, দেশ বিরোধী, সমাজ বিরোধী। এই এই কন্ট্রাক্ট আপনি করতে পারেন না। আপনি আপনি চাইলে যে একটা মনে করেন যে খারাপ একটা বিজনেস করার জন্য কি আপনি কারোর সাথে কন্ট্রাক্ট করতে পারেন? আপনি কি মনে করেন যে কোনো একটা মহিলার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনি টাকা না দিলে আমার সাথে আপনাকে সময় কাটাতে হবে, এরকম কন্ট্যাক্ট আপনি করতে পারেন? এটা পসিবল না। এটাই হচ্ছে বাতিল চুক্তি, এ মাথায় রাখবেন। এরকম হবে স্যার, এরকম হবে যে যে চুক্তিতে দুই পক্ষের কোনো স্বার্থ নেই তা বাতিল চুক্তি? না, স্বার্থ থাকবে, স্বার্থ নিয়ে ফ্যাক্ট না, এটা এটা আইন বিরোধী, আইনের সাথে যায় না, বুঝেন নাই? একদমই ইলিগেল আর কি, ওকে স্যার। একদমই ইলিগেল একটা বিষয়, আইনের সাথে যায় না। এই টাইপের চুক্তিগুলোই হলো বাতিল চুক্তি। এটাতে কোনো কিছু প্রমাণ করার দরকার নাই, এটা হইতেই পারে না। এই যে আপনি আমি আর আপনি মনে করেন যে একটা ক্যাসিনো ব্যবসা দিব, আপনি পাবেন এত টাকা, আমি পাবো এত টাকা, দুজনের মাঝে আমাদের সমস্যা। এখন আমি কি আদালতে গিয়ে বলতে পারবো আমার ক্যাসিনো ব্যবসা বাবদ এত টাকা দেওয়ার কথা ছিল, উনি দিচ্ছে না? এটা বলার সুযোগ আছে? বলেন, বিষয়টা ইলিগেল না? এটা তো অবৈধ, আইন বহির্ভূত, আইন বহির্ভূত কাজ। এটাই বুঝেন ভাই আপনারা, মানে জটিল কমপ্লেক্সের দিকে নিয়েন না, এটা এটা আইনের সাথে যায় না। এটা তো আমরা 2 নম্বরের ঠিক আছে, ব্যক্তিগত ব্যবসা বলেন, প্রতিষ্ঠানিক ব্যবসা বলেন, না, এগুলো হচ্ছে 2 নম্বর। আমরা আমরা বাতিল চুক্তির কথা তো আমরা একই আছি। আমরা এক নম্বরে আছি বাতিল চুক্তি। হ্যাঁ, আপনারা এত ডিপ্রেশনে গেলে বুঝবেন না। 2 নম্বরে আসেন হলো বাতিল যোগ্য চুক্তি। এটা হলো ভয়েডেবল কন্ট্রাক্ট, একটা হলো ভয়েড কন্ট্রাক্ট আর একটা হলো ভয়েডেবল কন্ট্রাক্ট। বাতিল যোগ্য চুক্তি দুটোর মাঝে আলাদা করেন না। এই বাতিল যোগ্য চুক্তি এটাও বাতিল হবে, কিন্তু এটা শুরু থেকে অবৈধ ছিল না। এটা শুরু শুরু হলেও এটা অবৈধ ছিল না। যে চুক্তি বৈধভাবে শুরু হলেও পরে এক পক্ষের ইচ্ছার কারণে সেটা বাতিল হয়ে যায়, এটাকে বলা হয় ভয়েডেবল কন্ট্রাক্ট। অন্যের কারণে হয়ে গেছে। এটা কি হয়েছে? ওই যে আমরা সম্পত্তির উদাহরণ দিলাম, প্রতারণার কারণে উনি সম্পত্তিটা কি করেছেন, আমাকে দিয়ে দিয়েছেন, পরে আমি এটা জানতে পারি, এই জন্য আমি চাইলে এটাকে ভয়েডেবল ঘোষণা করতে পারে, এই চুক্তিটি বাতিল যোগ্য ঘোষণা করতে পারে। এই এতটুকু বুঝেন। 3 নম্বরে হচ্ছে হলো ওই যে যেখানে আদালত ডিক্রি দিয়েছেন ইজারা বিক্রয় মূল্য পরিশোধ করার জন্য, পরিশোধ করতে অক্ষম, এর হলো 3 নম্বর। ঠিক আছে? আর কি আমি যেটা বুঝি সেটা একটু বলুন তো। বলেন। তাহলে আমরা এই যে একটা মধ্যে চুক্তিটা সেখানে যেমন প্রতিষ্ঠা বা যেটা অবৈধ ব্যবসা থেকে বাতিল হুম আদালতে করা হয়। ঠিক আছে, এই হচ্ছে 1 নম্বর। হুম 2 নম্বর হচ্ছে যে আমি একটা করলাম, কিন্তু ধরেন আমি একটা জমি বিক্রয় করলাম, ঠিক আছে, কিন্তু ওই জমিতে যে লোকজন হাতে ধর একটা মার বিক্রি করলাম, একটা জমি বিক্রি করলাম, যে ওখান থেকে যে লোকজন যে হাতে এই জিনিসটা আমি গোপন রাখছি। হুম মানে অবৈধ প্রতারণা, মানে আসলে ওনাকে জমি বিক্রি করার পূর্বেই বলা ছিল যে ওখান থেকে লোকজন হাতে পায়, ঠিক আছে, কিন্তু পরবর্তী যখন উনি জানতে পারে তখন জমিটা আর কি মানে চুক্তি দিচ্ছে, যেমন আমি পার্টি, আমি এখানে অধিকার দিচ্ছি, আমি এটা জানাই, মানে বাজেটটা বিবাদিত, ঠিক আছে, যে আমি আমি মানে মামলাটা তখনই করি, ঠিক আছে, আমি তো তখন আমি তো জমি পাই, তো আমি পার্টি হয়ে যাবো, তো আমি যেহেতু আমি ওই জানাই, এটাই এরকমই তো। এরকমই হ্যাঁ, এরকমই। এটাই গল্প। একটা হচ্ছে হলো একদমই ইলিগেল একটা বিষয়, 1 নাম্বার, আপনারা জটিল করেন না। এটা ইলিগেল একটা বিষয় নিয়ে চুক্তি হয়েছে, এটা প্রথমে বাদ, চুক্তি রদ হবে, খারিজ হবে। 2 নম্বর হচ্ছে হলো শুরু থেকে ঠিক ছিল, চুক্তি ঠিক আছে, কিন্তু এখানে বাদীর চেয়ে বিবাদীকে বেশি দোষী করা যাচ্ছে। অর্থাৎ উনি উনি এখানে ফ্রড করেছে, ভুলভাল বুঝিয়ে আপনার সাথে কন্ট্রাক্টটা হয়েছে, এই জন্য আপনি এখানে ভয়েডেবল কন্ট্রাক্ট,
এটাকে বলা হয় ভয়েডেবল কন্ট্রাক্ট। আগেরটা ছিল ভয়েড কন্ট্রাক্ট, এটা ভয়েডেবল কন্ট্রাক্ট। আর লাস্টেরটা ছিল সে কি, ওই যে উনি টাকা দিতে পারতেছে না, উনি অক্ষম। অথবা অথবা আপনার কাছ থেকে আপনাকে ভয় দেখিয়ে আপনার কাছ থেকে মনে করেন এই যে কনসেন্ট্রেশনটা নিয়ে নেওয়া হয়েছে, এটাও ভয়েডেবল কন্ট্রাক্ট। ঠিক আছে, জোরপূর্বক নেওয়া হয়েছে, এগুলো ভয়েডেবল কন্ট্রাক্ট। আর ভয়েড কন্ট্রাক্ট তো হলো বাতিলে, এটা তো আইন বিরোধী। এই এতটুকু বুঝেন। এখন কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? হাই হাই, সাউন্ড হচ্ছে ভাই, সাউন্ড হচ্ছে তো। করেন। হ্যাঁ, এত সাউন্ড হচ্ছে কেন? মিউট করার সুযোগ মিউট করার একটু সুযোগ আছে স্যার, কারণ আমি তো একটু কথা আনমিউট হয়ে আছে। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমাদেরকে প্রথমে ভয়েড কন্ট্রাক্ট আমরা বুঝে গেছি, এরপরে ভয়েডেবল কন্ট্রাক্টও আমরা বুঝে গেছি, এরপরে হচ্ছে হলো লাস্টে হচ্ছে হলো কোনো একটা টাকা পয়সা দেওয়ার জন্য যদি বলে, আদালত যুক্তি দিয়ে থাকে, আমরা দিতে না পারলে সেটাও বাতিল হবে, এই চুক্তি থাকবে না। তাহলে ভয়েডেবল, আর লাস্টে হচ্ছে হলো টাকা পয়সা দিতে পারতেছে না, কোনো ডিক্রি অর্থাৎ অর্থ পরিশোধ করতে ব্যর্থ। তাহলে ভি এখানে হলো আমাদেরকে ভি ভি দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হলো ভয়েডেবল, আর হচ্ছে হলো অর্থ পরিশোধ করতে যদি ব্যর্থ হয়। কি ব্যর্থ হলে? অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে। এটাই। আশা করি এই তিনটা শব্দ আপনাদের মনে থাকবে: ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, আর লাস্টে হচ্ছে হলো টাকা পরিশোধে ব্যর্থ যুক্তি দেওয়ার পরেও। এই তিনটা জিনিস মাথায় রাখলেই আপনার 35 দ্বারা হয়ে যাবে। উদাহরণ দিবেন ভয়েডেবল কন্ট্রাক্টের, ভয়েডের কন্ট্রাক্টের উদাহরণ দিবেন, ভয়েডেবল কন্ট্রাক্টের উদাহরণ দিবেন, আর একদম মনে রাখলেই হলো ওই যে প্রতারণার বিষয়গুলো দিয়ে ভয়েডেবল কন্ট্রাক্ট হয়ে যাবে। এটা একটা উদাহরণ দিয়ে দিলেন। এরপরে ভয়েড কন্ট্রাক্ট ইলিগেল একটা মদ পদের ব্যবসার উদাহরণ দিয়ে দিবেন। লাস্টে হলো ওই যে ইজারা চুক্তি বা বিক্রয় চুক্তি টাকা দিতে ব্যর্থ হলে এই বিষয়টা একটু লিখবেন, তাইলে তো হয়ে গেল। আশা করছি যেভাবে প্রশ্ন আসুক আপনারা পারবেন। 36 ভুলের জন্য রদ দরকার নাই, শুধুমাত্র বলতেছে লিখিত চুক্তি শুধুমাত্র ভুলের জন্য বিচারক রদ করা যায় না, যদি না সে পক্ষে রায় প্রদান করা হচ্ছে উল্লেখযোগ্যভাবে চুক্তি না হওয়া অবস্থায় পূর্ণ প্রতিষ্ঠিত করা যায়, দরকার নাই। এটা আমাদের লেস ইম্পর্টেন্ট। আমরা দেখবো 37 সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলায় বিকল্প হিসেবে রদের প্রার্থনা করতে পারবো। এখানে আরেকটা আইনিত বিষয় নিয়ে আসছে, বলতেছে লিখিত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মামলা দায়েরকারী বাদী বিকল্প প্রার্থনা জানাতে পারা যে চুক্তিটি যদি সুনির্দিষ্টভাবে কার্যকর করা না যায় তাহলে রদ করা হোক, বিলুপ্ত হিসেবে ত্যাগ করা হোক, এবং আদালত যদি চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর করতে অস্বীকার করেন তাহলে রদ করার এবং সেই অনুসারে ত্যাগ নির্দেশ করার নির্দেশ দিতে পারেন। তাহলে একটা লিখিত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা না গেলে বিকল্প হিসাবে বাদী চুক্তি রোধের প্রার্থনা করতে পারেন এবং আদালত উপযুক্ত মনে করলেন চুক্তি রোধের নির্দেশ দিতে পারেন। তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে, যদি একটা লিখিত চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর করা না যায়, কোনো একটা সমস্যা সৃষ্টি হয়, তাহলে আপনারা বিকল্প হিসাবে রদ করতে পারেন, বিকল্প হিসাবে চুক্তিটা রদ করতে পারেন, বাতিল করতে পারেন, খারিজ করতে পারেন, একই কথা সব বিষয়। ঠিক আছে, তো আমাদের এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হলো আমাদের 35 ধারাতে তিনটা বিষয়: ভয়েড কন্ট্রাক্ট, ভয়েডেবল কন্ট্রাক্ট, আর লাস্টে হচ্ছে ডিক্রির অর্থ পরিশোধ করতে ব্যর্থ। ঠিক আছে,
এই হলো কাহিনী। আর এই, বিকল্প রদ চাইতে পারেন, 37-এ বলা আছে। আর 36-এ বলতেছে শুধুমাত্র ভুলের জন্য, কোন একটা ভুলের জন্য রদ চাইতে পারেন না, এটা বলতেছে। আর লাস্টে এসে ক্ষতিপূরণ, রদকারী পক্ষের তরফ থেকে ক্ষতিপূরণ দিতে হবে, ন্যায়পরায়ণতা দাবি করতে পারেন। কে পারেন? যে রদ করবে ওনার কাছ থেকে টাকা দাবি করতে পারেন, যে কেন আপনি চুক্তিটা রদ করলেন, উনি ক্ষতিপূরণ দিবেন। এই কথাটাই বলা আছে এখানে। এই 38-এর সাথে আবার আমরা 41-এর একটা মিল পাবো। 41-এ যে দলিল রদ করবেন, রদকারী যে দলিল বাতিল করবেন ওনার কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া যাবে। 38 এবং 41-এর মাঝে একটা মিল আছে। আমি কি, আমার কথাগুলো কি বুঝতেছেন? স্যার, দেশের লোককে যে বাতিল করবে তার নিকট থেকে ক্ষতিপূরণ, আর 41 হচ্ছে যে হুম, লোককে বাতিল করবে তার থেকে ক্ষতিপূরণ। জি। আর সাইন্টিস্ট যেটা বললেন যে প্রথমে তাদের যে এই যে চুক্তিটা যদি কার্য সম্পাদন করা হোক, যদি বাড়ি দুইটা বিষয়, যদি কার্য সম্পাদন না করা যায় তাহলে রদ করার জন্য। এই তো স্যার 37। আর 38-এ বলতে যে চুক্তি মানে যে যদি রদ করা হয়, ঠিক আছে, তো অপর পক্ষকে যে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই তো। এটাই, এগুলো আসবে না। আমাদের মেন এখানে থিম হচ্ছে 35 ধারাটা একটু মাথায় রাখতে হবে। তারপর 35 থেকে 38 পর্যন্ত চুক্তি রদের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা 35-এ দেখতে পাই যে 3টি কারণে চুক্তি রদ, খারিজ, বাতিল হইতে পারে। এক নম্বরে হলো ভয়েড কন্ট্রাক্ট। ভয়েড কন্ট্রাক্ট কি জিনিস? আমরা বললাম ইলিগেল, মদের ব্যবসা, খারাপ কোনো ব্যবসা, আইন বিরোধী ব্যবসা, যে ব্যবসাটা আসলে আদালতের কাছে কেউ প্রকাশে করতে পারবে না, এই টাইপের ব্যবসা। এরপরে বললাম ভয়েডেবল কন্ট্রাক্ট, আসলে যে চুক্তিটা অবসানযোগ্য, এখানে প্রতারণা লুকায়িত আছে, এখানে কোনো একটা ঘটনা লুকায়িত আছে, মিথ্যার আশ্রয় নিয়ে ফ্রড করে এই চুক্তিটা করা হয়েছে। যদি এটা চুক্তিটা অ্যাকুরেট ছিল, কিন্তু পরবর্তীতে এই সমস্যার কারণে আপনি এটাকে ভয়েডেবল হিসেবে আদালতের কাছে দাবি করতে পারেন। ঠিক আছে, এটা হলো ভয়েডেবল। এই জন্যই বলতেছে বাদী অপেক্ষা বিবাদীকে বেশি দায়ী করা যায়। এরপরে হলো 3 নম্বরে বললাম যে আদালত একটা ডিক্রি দিয়েছেন, উনি এটা পরিশোধ করতে পারছেন না, সেটা ইজারা মূল্য হইতে পারে, সেটা বিক্রয় মূল্য হইতে পারে, এই জন্য চুক্তিটা রদ করা যাইতে পারে। ঠিক আছে, এই হলো 3টা ক্ষেত্রে। এরপরে 36-এ আপনারা এক্সপ্লেন করলেন যে শুধুমাত্র ভুলের জন্য একটা চুক্তি রদ করা যায় না। 37-এ বলবেন বিকল্প হিসাবে আমরা চাইলে উভয় পক্ষ মিলে অনেক সময় চুক্তিটা কার্যকর করা না গেলে আমরা বিকল্প হিসাবে চুক্তি রদের প্রার্থনাও করতে পারি। আমরা 38-এ যে ব্যক্তি চুক্তি রদ করবেন, রদ চাইবেন, ওনার পক্ষে ওনাকে ক্ষতিপূরণ দিতে হবে। এই হলো বিষয়। আশা করছি ভাই কনসেপ্ট ক্লিয়ার। আপনাদের মূল থিম হলো এটা, ভয়েডেবল, অর্থ পরিশোধে ব্যর্থ। ভয়েডেবল, অর্থ পরিশোধে ব্যর্থ, ডিগ্রি কার্যকরে ব্যর্থ। ঠিক আছে, এটাই ভিভি ডি, ডিগ্রি পরিশোধে ব্যর্থ। ভেরি ভেরি নাইস নাইস হয়, একদম একদম ভিভিএফ, ভেরি ভেরি, ওই যে ইম্পর্টেন্ট তো দিতে পারিয়েন না, ভিভিআই হইলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হইতো। গেলাম। এরপরে আমরা চলে যাই হচ্ছে দলিল বাতিল নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই একদম হট জোন। এখান থেকে প্রশ্ন হবে অনেক ভাবে, প্রশ্ন হবে দরকার। ঠিক আছে, তাহলে আমরা দলিল বাতিল, আমরা এখানে দুটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথমটা হচ্ছে দলিল বাতিলের ক্ষেত্রে আমাদেরকে কি মাথায় রাখতে হবে? দলিলটা বাতিল বা বাতিলযোগ্য। আমাদেরকে কি মনে রাখতে হবে? কোন লিখিত দলিল যদি বাতিল বা বাতিলযোগ্য হয়, তাহলে আগের দুটা বিষয় আসবে না ভাই? চুক্তি রদের দুটা বিষয় আসবে, ভয়েড আসবে, ভয়েডেবল আসবে। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে কি, দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় থেকে যায় তাহলে ক্ষতির কারণ হইতে পারে। তাহলে দলিলটা আপনাকে
রাখা যাবে না, এটা এক সময় ক্ষতির কারণ হইতে পারে। তাইলে আমরা এই বিষয় দুইটা থাকবে, আগের দুইটা থাকবে। যদি কোনো লিখিত দলিল বাতিল বা বাতিল যোগ্য হয় তাহলে তো দলিল বাতিল করা যাবে। আর লাস্টে হচ্ছে হলো দলিলটা যদি অনিষ্পন্ন অবস্থায় থেকে যায় ক্ষতির কারণ হইতে পারে। তাহলে কি বলতেছি, কোন ব্যক্তির বিরুদ্ধে লিখিত দলিল বাতিল বা বাতিল যোগ্য হলে এবং তা গুরুতর ক্ষতির কারণ হলে, একটা হলো বাতিল বা বাতিল যোগ্য হলে বা গুরুতর ক্ষতির কারণ হলে, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। বাতিল বা বাতিল যোগ্য হলে 1 নাম্বার। 2 নম্বরে হচ্ছে কি, ক্ষতির কারণ হলে, গুরুতর ক্ষতির কারণ হলে অনিষ্পন্ন অবস্থা থেকে গেলে, তাইলে উক্ত দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে পারেন। কথা কি বোঝা গেছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা ভয়েড কন্ট্রাক্টও বুঝি, ভয়েডেবল কন্ট্রাক্টও বুঝি। আর অনিষ্পন্ন অবস্থায় থাকা মানে কি, এটা পড়ে থাকা আর কি। পড়ে থাকলে এক সময় না এক সময় এটা কি হয়ে যেতে পারে, ওনারা যদি মারা যায়, পক্ষ বিপক্ষ মারা গেলে পরবর্তী পক্ষ এসে আপনাকে কোনো মালিকানা দাবি করতে পারে এই ভুয়া দলিল দিয়ে। ঠিক আছে, এই জন্য এটা বাতিল করতে হবে। এখন আপনাকে মাথায় রাখতে হবে দলিল বাতিলের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তাহলে 39 দ্বারা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, বুঝে গেছেন না ভাই? এতক্ষণ বুঝাই লেছি তো, কষ্ট নাই। বয়াটা বুঝাই ফেললাম, বয়াটা বলো বুঝাই ফেললাম। আর অনিষ্পন্ন অবস্থায় মানে এমনিতেই পড়ে থাকলে আর কি, এটাও বুঝে গেছেন। তাহলে তো আর টেনশনের কোনো কারণ দেখতেছি না। বলেন, কথা বলেন আপনাদের কি। জি স্যার, বুঝতে পেরেছি। সে দলিল বাতিল বা বাতিল প্রমাণ এবং অনিষ্পন্ন বিনাকারণে অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে ওই দলিল বাতিল করা যাবে। হম, আচ্ছা, এই হলো কাহিনী, বুঝছেন? তো এই হলো দলিল বাতিলের বিষয়। তাহলে আমরা দলিল বাতিলের যে বিষয়টা সেটা আমরা দেখেছি, আমরা উদাহরণও দিতে পারবো, ভয়েড কন্ট্রাক্ট দিয়ে উদাহরণ দিব, ভয়েডেবল কন্ট্রাক্ট দিয়ে আমরা উদাহরণ দিব, এরপরে অনিষ্পন্ন অবস্থায় থেকে যাওয়ারও আমরা উদাহরণ দিতে পারবো। পারবো না? জি স্যার, এখানে তো ওই সাধারণত বইয়ের উদাহরণ গুলো একটু আসলে বেশি করে, ঠিক আছে। তো বইয়ের যে উদাহরণ গুলো আছে যে আপনি আপনার মতো করে দিয়ে পরে দিয়ে একটা বইয়ের উদাহরণ দেন, কারণ আমরা তো বইয়ের উদাহরণই বেশি ফোকাস করছি, বা আমরা আমাদের বই উদাহরণ সম্পর্কে একটুও আছে। তো আপনি যদি ওই বইয়ের উদাহরণের সাথে যদি একটু সামঞ্জস্য রেখে যদি এটা বুঝিয়ে দেন তাহলে মনে হয় আমরা সহজে বুঝতে পারি। না, এখন এখন কনসেপ্ট ক্লিয়ার কিনা আমি তো চেষ্টা করতেছি ভাই আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আপনারা আগে বয়েড বুঝতে হবে। উদাহরণ তো বইয়ের যেটাই থাকে, এটা তো আর উদাহরণ তো আর আপনার না বুঝার কিছু নাই। সব উদাহরণে বুঝবেন, বইয়ের উদাহরণ উদাহরণ সবে বুঝবেন। বুঝেন নাই? ওই যে এখন আমি আপনাকে বুঝাই দিলাম, বয়েড বুঝাই দিলাম, বয়েডেবল বুঝাই দিলাম। এখন আপনি একটা উদাহরণ পড়েন, আপনি বুঝেন কিনা দেখেন। একটা জাহাজের মালিক প্রতারণামূলক ভাবে তার সমুদ্র যাত্রার উপযুক্ত বলে বর্ণনা প্রদান করে একজন দায় গ্রাহককে মানে বীমা করতে এই করেন। তো এখানে বিমা পলিসি বাতিল করতে পারে। এটা কি? বয়েডেবল কন্ট্রাক্ট। প্রতারণা আছে, ভুলভাল বুঝিয়েছে। বুঝেন না ব্যাপারটা? জি স্যার, জি। তো এখন এখন তো বুঝতেছেন, এগুলো বুঝবেন। আর যখন দেখবেন যে একদমই ইলিগেল একটা বিষয়, সেটা ভয়েড কন্ট্রাক্ট। তা তো হয়ে গেল। তো সবই পারবেন, সব যে উদাহরণে আসুক, আপনার কনসেপ্ট ক্লিয়ার হইলে ভাই আপনি সকল উদাহরণ আপনি বুঝবেন। আপনার তো ভিতরে আগে আপনাকে ইজি হইতে হবে না, এই জিনিসটা এইটাই, তখন না আপনি বিষয়টা বুঝবেন। নাইলে আপনি ভাষা ভাষা উদাহরণ করে তো বুঝতে পারবেন না। আচ্ছা, এখন হচ্ছে ঘোষণামূলক জন্য করে ঘোষণা
আপনারা কি অবস্থা বলেন তো আপনারা, আমি কি বুঝাইতে পারতেছি? জি স্যার, বুঝতে পারছি। স্যার, জি। আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনটা হলো ছোট একটা সাবজেক্ট। হুম। তো এটা স্যার আজকে যে পর্যন্ত আসছেন, হয়তো আগামী একটা ক্লাসে স্যার একটু শেষ হয়ে গেছে। জি। তো আমি যেটা একটু আপনাকে আপনার কাছে রিকোয়েস্ট করবো, এটা হলো এই ছোট্ট একটা সাবজেক্ট থেকে স্যার আমাদের কোন কোন ধারাগুলোর উপর বেশি নজর দেওয়া উচিত, মানে ইউটিউব যদি আইডেন্টিফাই করে দিতেন, আমরা একটু নোট রাখতাম, তাহলে আমরা ওদিকে বেশি সময় দিতে পারতাম, বাকিগুলো একটু দেখে গেছে। আমি তো শুরুতেই বলেছি এটা, আজকে ক্লাসের শুরু থেকেই তো বলেছিলাম যে কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ। আমরা বললাম না 5 ধারা, 8 ধারা, 9 ধারা, 12 ধারা, 21 ধারা, তারপরে হচ্ছে 31 ধারা, 35 ধারা, 39 ধারা, তারপরে হচ্ছে 42 ধারা, 44 ধারা, আর হচ্ছে হলো 54, 56, 57 শেষ। সাইড একটু লিখে রাখি। এর বাইরে তো আর প্রশ্ন দিবে না, এখান থেকে ঘুরি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসবে আর কি। স্যার একটু ধীরে ধীরে বললে স্যার একটু লোক রাখবেন স্যার প্লিজ। 5 ধারা, স্যার 8, 9, 12, 21, 31, 35, 39, 42, তারপরে 44, তারপরে হলো 54, 52, 54, 56, 57 শেষ। হ্যাঁ, আচ্ছা। আমি গুলি খাওয়ার ব্যবস্থা করতেছি ভাই, আমি এতটা ডিপলি বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কালকেও আমি অনেক চেষ্টা করেছি ডিপে ঢুকার জন্য, আজকেও চেষ্টা করেছি। ঠিক আছে, আশা করছি আপনারা তো বিষয়গুলো খুবই বুঝতেছেন এবং কি নতুন ভাবে বুঝতেছেন যে না, আর তো আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আমরা 31 দ্বারা পড়তে গিয়ে 3টা বিষয় শিখাইছি। আমরা 35 দ্বারা পড়তে গিয়ে যে 3টা বিষয়, বয়েড কন্ট্রাক্ট, বয়েডেবল কন্ট্রাক্ট, তারপরে হচ্ছে হলো ওই যে টাকা দিতে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না, টাকা দিতে পারতেছে না, তাহলে বাতিল হবে। আমরা 39 দ্বারা বুঝাইতে গিয়ে সেম বয়েডেবল কন্ট্রাক্ট আসছে এবং অনিষ্পন্ন অবস্থায় থাকলে ক্ষতির কারণ হইতে পারে, এটাও বললাম। এরপরে হচ্ছে হলো আমরা আরো কিছু বিষয় জানবো, সেটা হচ্ছে হলো আমরা দলিল বাতিলের মামলা করতে হয় কত বছরের মধ্যে? আমাদেরকে 3 বছরের মধ্যে দলিল বাতিলের মামলা আমাদেরকে করতে হবে। এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, নাইলে আমরা প্রবলেমে মিস করে ফেলবো। অনেক সময় সময়সীমা দিয়ে দিবেন, অত সময়ের মধ্যে দলিলটা করতে চাই। এরপরে দ্বিতীয়ত হচ্ছে হলো দলিলটা রেজিস্ট্রি কিনা। আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দলিলটা উনি করেছেন ওটা দলিলটা রেজিস্ট্রি কিনা। রেজিস্ট্রি দলিল হইলে অবশ্যই দলিল বাতিল চাইতে হবে, মাথায় রাখতে হবে। দলিলটা রেজিস্ট্রি হইলে দলিল বাতিল চাইতে হবে, এবং দলিলের মধ্যে আপনাকে পক্ষ করছে কিনা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দলিলে যদি আপনাদেরকে পক্ষ করে তাইলে বাতিল চাইতে হবে। এই দুটো বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং দলিল বাতিলের পাশাপাশি আপনাকে আরো যদি যদি চান, আরো যদি কনসিকুয়েন্স রিলিফ থাকে, এই বিষয়গুলো দেখবেন। ঠিক আছে, ঘোষণার পাশাপাশি যেরকম কনসিকুয়েন্স রিলিফ চাইতে হয়, আর এইভাবে দলিল বাতিলের পাশাপাশি যদি আরো দখল বেদখল চাইলে ওইগুলো চাইবেন, আনুষঙ্গিক প্রতিকারও চাইবেন। তাইলে আমাদেরকে মাথায় রাখতে হবে একটা দলিল যখন আসবে ওই দলিলে আপনাদেরকে আপনার যে পক্ষ করা হয়েছে কিনা, দলিলটা রেজিস্ট্রি কিনা। রেজিস্ট্রি হইলে, পক্ষ করা হইলে দলিল বাতিল চাইতে হবে। আর যদি রেজিস্ট্রি করা না হয় বা পক্ষ করা না হয় তাহলে ঘোষণা চাইলেই হবে। কথা বুঝে গেছে কিনা? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর সময় তো মনে রাখলেন, 3 বছরের মধ্যে আপনাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিয়ে মামলাটা দায়ের করতে হবে।
এরপর হলো 40-এ আংশিকভাবে দলিল বিলোপ করা যেতে পারে, অর্থাৎ কোন দলিলের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কিছু দলিল আপনি বাতিল চাইতে পারেন, কিছু দলিলও আপনি বাতিল চাইতে পারেন। 41-এ ক্ষতি, আপনি বললাম যে ক্ষতিপূরণ চাইতে পারেন যে দলিল বাতিল করবে। শেষ, মোটামুটি দলিল নিয়ে গল্প শেষ, আপনারা পারবেন। আমার এখানে মেইন কনসেপ্ট হলো তিনটা: বয়েডেবল, অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দিলে ক্ষতির কারণ হইতে পারে, সময় ক বছর, 3 বছরের মধ্যে আমি মামলা করব, দলিলটা রেজিস্ট্রি কিনা, দলিলে আমাকে পক্ষ করা হয়েছে কিনা। যদি রেজিস্ট্রি হয়, দলিলে পক্ষ করা হয়, তাইলে আমাকে অবশ্যই দলিল বাতিল চাইতে হবে, ম্যান্ডেটরি। আর যদি পক্ষ করা না হয়, ঘোষণা চাইলে চলবে। দলিল আনরেজিস্টার্ড হইলে ঘোষণা চাইলে চলবে, বাতিল চাওয়া লাগবে না। এই বিষয়গুলো একটু মাথায় রাখলে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে, শেষ, আর দরকার নাই। এখন আমাদের হচ্ছে হলো 42 ধারা। 42 ধারাতে আমরা কি বলতেছি, এখানে দুটো বিষয়: ঘোষণা, ডিগ্রি, টাইটেল। আপনি ঘোষণা চাইতেছেন, এখানে দুইটা বিষয়, একটা হলো আইনত পরিচয় নিশ্চিত করার জন্য, পরিচয় নিশ্চিত করার জন্য, আর একটা হলো সম্পত্তির অধিকার নিশ্চিত করার জন্য। আপনার সম্পত্তিতে বলা বলি করছে এটা অমুক মালিক, অমুক তমুক মালিক, এন তেন বিভিন্ন ভাবে ওই জমির উপর দিয়ে চলাচল করছে, বাড়ির উপর দিয়ে চলাচল করছে, বলা বলি করছে, এই জায়গাটা অন্য ব্যক্তির। এই জন্য আপনি আদালতের কাছে একটা টাইটেল, একটা ঘোষণা চান যে আদালত আমাকে একটা ঘোষণা দিয়ে দেন, এই জমির মালিক আমি। পাশাপাশি আপনি এখানে একটা কনসিকুয়েন্স রিলিফ চাইবেন, যেন আপনার জন্য দখলটাও আপনাকে করে দেয়, ঠিক আছে, এই বিষয়গুলো। অথবা আপনি একটা নিষেধাজ্ঞা চাইলেন পাশাপাশি, অথবা ক্ষতিপূরণ চাইলেন, এনতেন বা যাই চান, আদার্স কিছু আপনি চাইতে পারবেন। কেন চাইবেন? দুটা কারণে, এখানে দুটা জিনিস: একটা হলো আইনত পরিচয়, একটা হলো পরিচয়, আর একটা হলো সম্পত্তির অধিকার। আপনার কে কে অস্বীকার করছে যে আপনি আপনার বাবার সন্তান নন, আপনি সম্পত্তির মালিক নয়, এভাবে যদি বলে, তাইলে আপনি আইনত আপনি পরিচয় চাইতে পারেন। আপনার পদ থেকে আপনাকে কেউ বাদ দিয়ে দেওয়া হয়েছে, আপনার একটা পদ থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আপনি এটার জন্য আপনি ঘোষণা চাইতে পারেন। আপনার সম্পত্তি আপনার নয় বলে বলা বলি করছে, আপনি ঘোষণা চাইতে পারেন। ঘোষণা চাওয়ার সময় আপনাকে আদার্স বিষয়গুলো চাইতে হবে, অর্থাৎ আরো কনসিকুয়েন্স রিলিফ গুলো চাইতে হবে, সেই বিষয়গুলো এখানে বলা আছে। এই হলো কাহিনী, আর কিছুই নয়। এই ঘোষণামূলক মামলাতে দুটা বিষয়: আইনত পরিচয়, সম্পত্তির অধিকার, এই দুটা নিয়ে আপনি মামলা করতে পারবেন। যিনি পরিচয় অথবা অধিকারের ব্যাপারে সত্য অস্বীকার করছেন বা অস্বীকার করার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এবং আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা বলে ঘোষণা করতে পারেন যে তার তেমন অধিকার রয়েছে এবং মামলার বাদীর অন্য কোনো প্রতিকার চাওয়ার প্রয়োজন নাই, এরূপ ঘোষণার প্রতিবন্ধকতা। শর্ত থাকে যে ক্ষেত্রে বাদী শুধু শর্তের ঘোষণা ছাড়া আরো প্রতিকার পেতে সমর্থ, তা তিনি বিরত থাকেন, সেক্ষেত্রে আদালত ঘোষণা প্রদান করবেন না। উনি যদি আরো কনসিকুয়েন্স রিলিফ পাওয়ার যোগ্য হন, তাহলে আদালত কি করবেন না, উনি এখানে ঘোষণা দিবেন না। আপনি দখল না থাকলে দখল চাইবেন, সত্য না থাকলে সত্য চাইবেন, আপনি নিষেধাজ্ঞার দরকার হলে নিষেধাজ্ঞা চাইবেন, ক্ষতিপূরণ চাইলে ক্ষতিপূরণ চাইবেন, আদার্স বিষয়গুলো আপনি চাইবেন, তারপরে আপনাকে রিলিফটা দিবে। না চাইলে আপনার রিলিফটা স্থগিত থাকবে, পরে এক সময় মামলাটা খারিজ করে দিবেন। আপনাকে ঘোষণামূলক মামলা করতে হবে 6 বছরের মধ্যে, ঠিক আছে, কারণ ঘোষণামূলক মামলার তামাদের মেয়াদ কোথাও বলা নাই। এই জন্য 120 অনুচ্ছেদে যদি তামাদের মেয়াদ না থাকে 6 বছরের মধ্যে মামলা দায়ের করা যায়। আর প্রতিটা ঘোষণার জন্য আপনাকে 300 টাকা কোর্ট ফি দিতে হবে। এখানে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আশা করছি ঘোষণামূলক মামলার নিয়ে আপনার কোনো সমস্যা থাকার কথা নয়, বলেন। তাহলে ক্লিয়ার ইনশাল্লাহ। জি, বললাম স্যার, আমাদের 42 ধারা ইনশাল্লাহ আপনি যেভাবে বলছেন আমরা লিখতে পারি, অসুবিধা হবে না। এই দুটো শব্দ এখানে ভাই বেশি শব্দ নিয়ে লাভ নাই। এটা হলো আইনত পরিচয় আর হলো সম্পত্তির অধিকার, এই দুটো নিয়ে ঘোষণা চাইবেন। তবে ঘোষণা চাইতে গেলে মাথায় রাখবেন আপনাকে কনসিকুয়েন্স রিলিফ চাইতে হবে। আদার্স আপনি দখল বেদখল কিনা, আপনি নিষেধাজ্ঞা চান কিনা, ক্ষতিপূরণ চান কিনা, আপনি দলিল বাতিল চান কিনা, ঘোষণার পাশাপাশি আপনি বাতিলও চান কিনা, দলিলটা বাতিল চান কিনা, বা আদার্স কোনো কিছু চান কিনা, এটা চাইতে হবে। এটা মাইন্ডি 300 টাকা কোর্ট ফি, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার এটা কার উপর বাধ্যকর, ঘোষণার ফলাফলটা কার উপর বাধ্যকর, এটা হলো পক্ষগণের উপর বাধ্যকর হবে।
দাবিদার ব্যক্তিগণের উপর বাধ্যকর হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, অন্য আদার্স ব্যক্তিরা ঘোষণার ফলাফল পাইতে পারে না। আপনি আপনার পক্ষ যারা আছে, উত্তরাধিকারী যারা আছে, এরাই শুধু ঘোষণার ফলটা ভোগ করবেন, অন্য কেউ এই ফল খেতে পারবেন না। কারণ ঘোষণার ফলাফল ইফেক্টটা কার উপরে আসবে। ঠিক আছে, এটা গতবার লিখিত প্রশ্নে ঘোষণার ফলাফল নিয়ে আসছিল, 43-এ ঘোষণার ফলাফলের বিষয়ে বলা আছে এটা কার উপর থাকবে, কার উপর বর্তাবে। এখানে একটা বলা আছে, একজন হিন্দু তার কথিত স্ত্রী বি তার মাকে প্রতিবাদী করে দায়েরকৃত মামলা তার বিবাহ যথারীতি সম্পূর্ণ হয়েছে মর্মে ঘোষণা প্রদান এবং দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য আদেশ প্রদানের জন্য জানালো। আদালত সেই মর্মে ঘোষণা আদেশ প্রদান করলো যে সি দাবি করলো যে বি তার স্ত্রী এবং তারপর বি তার প্রত্যার্পণ করার জন্য মামলা করলো। পরবর্তীতে মামলায় সি এর উপর অবশ্য পালনীয় নয়, মানে থার্ড পার্সন কোনো ব্যক্তি এই ঘোষণার ফলাফল পাইতে পারে না। ওই যে এটাকে বলা হয় জাজমেন্ট র্যাম, এই টাইপের কিছু আছে, অর্থাৎ ওই যে আছে না সবার উপর কার্যকর এই রায়টা, এরকম কোনো সুযোগ নাই। আমরা যখন এভিডেন্স অ্যাক্ট পড়বো 41-এ ফিয়াম, প্রবেট, তারপরে হলো কি ইনসলভেন্সি, অ্যাডমিরালটি, ম্যাট্রিমোনিয়াল, এগুলো সবার উপর কার্যকর এই রায়গুলো। ঠিক আছে, কিন্তু এখানে বলতেছে না, ঘোষণার ফলাফলটা এটা সবার উপর কার্যকর হবে না, এটা উদাহরণ সৃষ্টি করা যাবে না, এটা জাস্ট শুধু যারা পক্ষ প্রতিনিধি বা যারা দাবিদার ব্যক্তি তারাই শুধু এই ফলটা ভোগ করতে পারবে। 44-এ রিসিভার, রিসিভার নিয়ে আপনারা জানেন, এটা 40 আদেশে রিসিভারের কথা বিস্তারিত ওখানে বলা আছে। রিসিভার কেন নিয়োগ করবে? রিসিভার হচ্ছে হলো, মনে করেন একটা বাড়ি নিয়ে সমস্যা হচ্ছে, ভাড়া নিয়ে সমস্যা হচ্ছে, আপনি আদালতের কাছে এটা একটা প্রতিকার বলতে পারেন যে মাননীয় আদালত আপাতত মামলাটা যতদিন পর্যন্ত রায় না হচ্ছে, ডিক্রি জারি না হচ্ছে, ডিক্রি না পাইতেছি আমি, ততদিন পর্যন্ত আপনি এখানে একটা রিসিভার নিয়োগের আবেদন করছি, তাহলে আমি সেফলি আমরা থাকতে পারি, টাকা পয়সাগুলো রিসিভারের হাতে থাকুক, পরবর্তীতে মামলায় যে পাবে আমরা উনি তখন টাকা পয়সাগুলো দিবে। এটা হলো রিসিভার। ঠিক আছে, রিসিভার এই জন্য নিয়োগ করা হয়, তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়, যিনি ওই সম্পত্তিটা দেখাশোনা করবেন, পুরো দায়িত্বটা তার উপর বর্তাবে। ঠিক আছে, এগুলো কাহিনী, এটা সিপিসি অনুযায়ী হবে, দেওয়ানি কার্যবিধি অনুযায়ী হবে। এরপরে হচ্ছে হলো আপনার হলো 52, 41 থেকে 51 পর্যন্ত, 45 থেকে 51 পর্যন্ত ধারাগুলো বাতিল। এরপরে 52 নিরোধকমূলক প্রতিকার, নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে, অস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিতে পারে। হ্যাঁ, এরপরে আপনার হলো অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিতে পারে, ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা দিতে পারে। তাহলে দেখেন নিষেধাজ্ঞা অনেক রকম, অস্থায়ী হবে, চিরস্থায়ী হবে, অন্তর্বর্তীকালীন হবে এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা হবে, আলাদা আলাদা বুঝবেন। তাহলে নিষেধাজ্ঞার কথা, নিষেধাজ্ঞার প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয় আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে বা ইচ্ছাধীন ক্ষমতা বলে, অস্থায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের বিষয়টা এখানে বলা আছে। ঠিক আছে, এই 52-তে এই সংজ্ঞা বা বিষয়গুলো নিয়ে বলা আছে। 53-তে অস্থায়ী, অস্থায়ী মানে তো বুঝেন কিছুদিনের জন্য সম্পত্তিটা হস্তান্তর করার চেষ্টা করছে, নিয়ে যাওয়ার, বিক্রি করার চেষ্টা করছে, ক্ষতি করার চেষ্টা করছে, তখন আপনি একটা নিষেধাজ্ঞা চাইতে পারেন যে এটা একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন। 53-তে এই হলো কাহিনী। বলেন। আমরা এই অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা এখনো পাইনি। সেটা কি আবার এই 53 দ্বারা এসে অস্থায়ী এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হচ্ছে? তাহলে আমরা অস্থায়ী চিরস্থায়ী নিষেধাজ্ঞাটা কোন দ্বারা আমরা কোন দ্বারাতে আমরা সেটা উল্লেখ করি না? এখানে শুনেন, অস্থায়ী নিষেধাজ্ঞা এখানে তো আপনাকে যে বিষয়টা করবে, আপনাকে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী আপনি নিষেধাজ্ঞা চাইবেন, এমন না যে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় নিষেধাজ্ঞা দেয়া হোক এইভাবে নিষেধাজ্ঞার দরখাস্ত করতে পারবেন না। এটা হলো দেওয়ানি কার্যবিধির প্রসিডিউর, নিষেধাজ্ঞার বিষয়গুলো আছে, আমরা ওখানে চাইবো। আমরা নিষেধাজ্ঞার বিষয় চাইবো হলো কোথায়? 39-এ। নিষেধাজ্ঞার বিষয়গুলো কোথায় আছে? 39-এ আছে না? হ্যাঁ, ওই 39 আদেশের দিকে আপনি এগুলো চাইবেন। এখানে কি, এখানে 52-তে দুটোর বিষয় এক্সপ্লেন করছে, নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর হয়, অস্থায়ী হইতে পারে, চিরস্থায়ী হইতে পারে, এই কথাটা বলা আছে। আর 53-তে এসে অস্থায়ী নিষেধাজ্ঞার পুরোটা
আপনার কিভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় এটা নিয়ে আরো ডিপলি আলোচনা করছে। কেন দিবেন এটা আলোচনা করছেন। 54-তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কিভাবে মঞ্জুর হয় সেটা নিয়ে আলোচনা করছেন। এখানে প্রসিডিউর গুলোর কথা বলা আছে, এই কথাগুলো। 55-তে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলা আছে, ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা। আর 56-তে নিষেধাজ্ঞা কখন মঞ্জুর হয় না, 57-তে নেতিবাচক চুক্তি পালন নিষেধাজ্ঞা। তাইলে আমরা 52-তে কি দেখতে পাই? 52-তে হলো নিরোধমূলক প্রতিকার যেভাবে মঞ্জুর করা হয়, এইভাবে মঞ্জুর হইতে পারে, অস্থায়ী হইতে পারে, চিরস্থায়ী হইতে পারে। ঠিক আছে, এগুলো এই কথাটা এখানে বলছে। আর 53-তে অস্থায়ী বেসিক্যালি। ঠিক আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা কখন দিবে? বিষয়টি একটু বলবো প্লিজ। বলেন বলেন। ভাই, আমরা বসেছি 52 ধারার মধ্যে অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা তিনটাই আছে। এখানে শুধুমাত্র এই অস্থায়ী, চিরস্থায়ী আর বাধ্যতামূলকের সংজ্ঞা দেওয়া আছে। যদি সংজ্ঞা জানতে চায় তাহলে 52 ধারা উল্লেখ করতে হবে। আর এই অস্থায়ী আবার 53, চিরস্থায়ী 54 আর বাধ্যতামূলক 55 ধারা আলাদা লেখা আছে। আমাকে এটাই শেখানো হয়েছিল স্যার। এইটাই গল্প। এখানে তো আপনি এই ধারা অনুযায়ী তো আমি আমার কথাটা বুঝেন, আপনি তো এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্টের ধারা অনুযায়ী তো নিষেধাজ্ঞা চাইবেন না, বিষয়টা বুঝেন না। দরখাস্তটা তো এই ধারা অনুযায়ী করবেন না, এটা জাস্ট শুধু আপনাকে এক্সপ্লেইন করছে কোথায় কি আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি কোন কোন প্রেক্ষাপটে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর হয়, এখানে যে বিষয়গুলো আমরা পিবিআই দিয়ে আমি মনে রাখি। কি দিয়ে মনে রাখবেন? পিবিআই। এখানে প্রাইমা ফেসি কেস আছে কিনা, ইরিফেয়ারেবল লস হচ্ছে কিনা, আর বিডি ব্যালেন্স অফ কনভেনিয়েন্স দেখবে। এই বিষয়গুলো দেখার পরে আপনার হলো অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। পিবিআই আছে কিনা, পিবিআই চিনেন না? ওই যে মামলা তদন্তের জন্য পিবিআই এর কাছে পাঠায়, পিবিআই দিয়ে মনে রাখবেন। এই পিবিআই দিয়ে মনে রাখবেন। এই তিনটা শব্দ ম্যান্ডেটরি অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরের ক্ষেত্রে। এটা আদালতের জন্য, আপনি বাস্তব প্র্যাকটিসে গেলেও আপনি পিবিআই মনে রাখবেন, যেটা ফাইনাল ফেসি কেস আছে কিনা। আমি তো প্রশ্ন ছিল স্যার, বলেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে স্যার আমাদের যেহেতু 25 সালে ঘোষণামূলক যে বিষয়টা, এখানে ঘোষণা দিকে প্রধান আদালতের বিবেচনামূলক ক্ষমতা আলোচনা করুন, এই প্রশ্ন আসছিল ঘোষণামূলক দিকটি ফলাফল। যেহেতু ওই যে ঘোষণামূলক বিষয়টা আসছিল 42-এ, ঠিক আছে, তো এটা কি আমরা ছেড়ে দিতে পারি? আরেকটা নিরোধমূলক প্রতিকার প্রদানের পদ্ধতি কি, মানে এটা আমরা ছেড়ে দিতে পারি কিনা, যে ভাই আমরা শুনেন, আমরা এখানে ছাড়াছাড়ির কিছু নাই, কিছু জায়গাতে ছাড়বেন না, এখানে ছাড়াছাড়ির কিছু নাই। প্রশ্ন যেভাবে হোক, ছোট্ট একটা আইন, এখানে ছাড়তে যাবেন কেন? ছাড়ার দরকারটা কি? এগুলো তো ইজি বিষয়। আপনি কি, আপনাকে বলে যে যদি প্রতিরোধমূলক প্রতিকারের পদ্ধতিগুলো আলোচনা করুন, আপনি সুন্দরভাবে 52, 53, 54, 55, 56 আপনি এগুলো একটু এক্সপ্লেন করে লিখবেন। এগুলো কি কঠিন কিছু নেই। আপনি ছাড়ার কি দরকার আছে? আপনি 42 দ্বারা আসলে আপনি আবার আসুক না, আপনি লিখতে অসুবিধা কি? 43-এ ঘোষণা আপনি লিখতে অসুবিধা কি? এগুলো তো ইজি বিষয়, আপনি ছাড়বেন কেন? ভাই আপনার জন্য হট জোন আপনি সিলেক্ট করেন, আপনার জন্য 12 ধারা 21 ধারা গুরুত্বপূর্ণ, ওকে। আপনার জন্য চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি কিভাবে হইতে পারে গুরুত্বপূর্ণ, দলিল সংশোধন গুরুত্বপূর্ণ, দলিল বাতিল মানে চুক্তি রদ গুরুত্বপূর্ণ, দলিল বাতিল গুরুত্বপূর্ণ, ওকে, এগুলো পড়বেন। আপনার জন্য 5 ধারা বা আপনার জন্য 8-9 ধারার মধ্যে পার্থক্য গুরুত্বপূর্ণ, 8-9 ধারার বিষয়বস্তু গুরুত্বপূর্ণ, ওকে, এগুলো পড়বেন। কিন্তু আপনি ছাড়বেন কেন? এত ছোট সাবজেক্ট ছাড়ার দরকারটা কি? তো ভাই আপনারা আইনজীবী হওয়া লাগবে না, আপনারা বুঝতে হবে না বিষয়গুলো? কনসেপ্ট ক্লিয়ার না থাকলে ভবিষ্যতে সিভিল মামলার আইনজীবী সংকট হচ্ছে। সবাই শুধু জামিন মাস্টার, জামিন লয়ার এগুলো আছে কোর্টে। আপনি সিভিলে প্র্যাকটিস করে কয়জন? সিভিল তো কঠিন বিষয়। এগুলো যদি কনসেপ্ট গুলো এখন থেকে ক্লিয়ার করেন, ভবিষ্যতে প্র্যাকটিস করতে করতে ভালো সিভিল লয়ার হবেন। ভালো সিভিল লয়ারের দাম আছে ভাই। ডাক্তার অনেকে হবে, রুগী যাবে না তো। রুগী যাবে না, রুগী কাদের কাছে যাবে? যারা ভালো ডাক্তার হবে তাদের কাছে যাবে। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আমি আর একটা প্রশ্ন হলো এখানে স্যার, বলেন। একটা প্রশ্ন হলো স্যার, এখানে যখন প্রকার বেশ হবে যে নিরোধমূলক প্রতিকার, মানে প্রকার বেশটা দেওয়া আছে যে 52 দ্বারায়, আর 53 দ্বারায় একটা নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা, তাই তো স্যার? এটা তো 52টার সংজ্ঞা নেই, 52টা আছে যে নিরোধমূলক প্রতিকারের মানে প্রকার, আর 53টা হলো যে নিরোধমূলক প্রতিকারের সংজ্ঞা, তাই না স্যার? অস্থায়ী নিষেধাজ্ঞা মানে এই যে নিষেধাজ্ঞাগুলো কেন দিবে, ঠিক আছে, চিরস্থায়ী নিষেধাজ্ঞা কেন প্রদান করা হয়, বা
আহ, এই বিষয়গুলো আসবে আর কি, কিভাবে প্রদান করা হয় এই বিষয়গুলো এখানে বলা আছে। আর লাস্টে এসে চিরস্থায়ী নিষেধাজ্ঞা কেন মঞ্জুর করবেন, আমরা যে একটু আগে বললাম না অস্থায়ী নিষেধাজ্ঞা কেন মঞ্জুর করবেন পিবিআই, এখানে প্রাইমা ফেসি কেস আছে কিনা, তারপরে ইরিফিয়ারেবল লস হচ্ছে কিনা, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স আছে কিনা, এগুলো দেখে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন। আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা আমরা যে আগের 12 ধারা পড়ার সময় চারটা ক্ষেত্র ওটা আসবে, এবং লাস্টে আসবে মামলাধিক্য রোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা। এটা একটা প্রতিকার, এটা সরাসরি একটা মামলা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। ঠিক আছে, শুধু এটা চেয়ে মামলা করা হয়। এই হলো 54 ধারা। ঠিক আছে, 55 ধারাতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, অর্থাৎ আপনাকে কিছু করার জন্য বলবে। 55 ধারাতে ম্যান্ডেটরি বলবে যে এই আপনি এটাকে করে দেন, অর্থাৎ এই ঘরটা এইভাবে ছিল এইভাবে করে দেন, একটা আদেশমূলক একটা নিষেধাজ্ঞা দেওয়া হয় আর কি। আদেশমূলক নিষেধাজ্ঞাকে বলা হয় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, এটা 55 ধারাতে বলা আছে। আর 56 ধারাতে আপনার হচ্ছে হলো 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর হয় না। এই বিষয়গুলো নিয়ে আমরা কালকে কথা বলে শেষ করব, আর দুইটা ড্রাফটিং লিখাবো, কালকে ক্লাস শেষ। আশা করছি সুনির্দিষ্ট প্রতিকার নিয়ে আমাদের আর কোনো ক্লাস দরকার নাই, আমরা দুই একটা পরীক্ষা নিব এখান থেকে। ঠিক আছে, আর আপনারা পড়াশোনা করেন, আমরা সব সাবজেক্ট পড়াশোনা করেন। আপনাদের কাজ হচ্ছে ফেনাল কোড নিয়ে পড়েন, আমাদের নেক্সট ক্লাস থাকবে ফেনাল কোড নিয়ে, এর পরবর্তী ক্লাস থাকবে ফেনাল কোডের পরবর্তী ক্লাস থাকবে আমাদের তামাদি আইন নিয়ে, এর পরবর্তী ক্লাস থাকবে আমাদের ফৌজদারি কার্য বা দেওয়ানি কার্যবিধি নিয়ে, এর পরবর্তীতে ক্লাস থাকবে হলো আমাদের এভিডেন্স অ্যাক্ট নিয়ে, এর পরবর্তীতে ক্লাস থাকবে হলো আমাদের আহ, 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 কি থাকবে ওই যে বার কাউন্সিল বা আদার্স বিষয়গুলো নিয়ে। তো আশা করছি আপনারা পারবেন। আমি যদি ভাই জাস্ট আপনাদের সহযোগী, আজকে এখানে পিবি এর কথা বললাম, তারপরে 54 ধারাতে ওই যে ট্রমা পক্ষ প্লাস মামলাধিক্য, এই চারটা বিষয়, 56 ধারাতে 11টা ক্ষেত্র, 11টা ক্ষেত্র আমি কালকে টিপস দিয়ে দিব, সময় নাই এখন, কিভাবে মনে রাখবেন সেটার জন্য আমি সহযোগিতা করব, সমস্যা নাই। আর বাকি তো আমি সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলামই। মোটামুটি আপনাদেরকে বয়েড কি জিনিস বুঝাইলাম, বয়েডেবল বুঝাইলাম, তারপরে আর এগুলো তো মেন, এখানে একটু জটিলতা ছিল, আর জটিলতা নাই, এগুলো সহজ, এগুলো পারবেন। আমরা 31 ধারাতে 3টে বিষয় মনে রাখবো, 35 ধারাতে আমরা 3টে বিষয় মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা 39 ধারাতে 2টা বিষয় বা 3টে বিষয় যেটাই বলেন এগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা 42 ধারাতে 2টা বিষয় মনে রাখার চেষ্টা করব। তাইলে আমাদের জন্য মোটামুটি হয়ে গেছে। আর আমরা পাশাপাশি পড়তে গিয়ে অনেক উদাহরণ দিয়েছি, আমরা দেখেছি যে 42 ধারাতে কনসিকুয়েন্স রিলিফ চাইতে হয়, এগুলো মাথায় রাখতে হবে। 39 ধারাতে আমাদের দলিলটা রেজিস্ট্রি কিনা এটা বুঝতে হবে, পক্ষ করা হয়েছে কিনা এটা দেখতে হবে, তাহলে আমরা বাতিল চাইতে পারবো, না হলে ঘোষণা চাইলেও চলবে। এরপরে হলো দলিল বাতিলের মামলা আমাদেরকে 3 বছরের মধ্যে করতে হয়, আমাদেরকে চুক্তি রদের মামলা আমাদেরকে 1 বছরের মধ্যে করতে হয়, দলিল সংশোধনের মামলা আমাদেরকে 3 বছরের মধ্যে করতে হয়, আমাদেরকে ঘোষণামূলক মামলার কথা আমাদের কোথাও বলা নাই, এই জন্য আমাদেরকে 120 অনুচ্ছেদ অনুযায়ী 6 বছরের মধ্যে করতে হয়। এখানে আমাদেরকে 300 টাকা কোর্ট ফি দিতে হবে ঘোষণার মামলায়, আর বাকিগুলা ক্ষেত্রে আমাদেরকে 1 বিলোগ্রাম কোর্ট ফি দিতে হবে। এই তো, আর কি, মোটামুটি তো হয়ে গেল। অস্থায়ী নিষেধাজ্ঞা আমাদের 3টি কারণে হবে, যে বিষয়টা আদালত বিবেচনা করবেন, পিবিআই প্রাইমারি ফেসি কেস আছে কিনা, রিপেয়ারেবল লস হচ্ছে কিনা, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স আছে কিনা। কালকে আবারও এগুলো নিয়ে বিষয়, প্রাইমারি ফেসি কেস কি জিনিস এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সময় না থাকার কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিপলি আলোচনা করে নিই। কালকে মোটামুটি ওভারঅল একটা ক্লাস হবে, এবং কি আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন শেষ হবে, আমাদের নেক্সট ক্লাস ফেনাল কোর্ট। কারো কোনো প্রশ্ন থাকলে ভাই 2 মিনিটে প্রশ্ন করে আমার একটু ছেড়ে দেন। আমি জি বলেন। এরকম একটা কোশ্চেন